হাত দিয়ে গলা কাটার মতো ইশারা করে ঠোঁট উল্টালো মিরান। দীর্ঘশ্বাস ছেড়ে কক্ষের ছাদের দিকে তাকিয়ে বলল, জানো এই সিমরান মেয়েটা শাহজাদার পিছে এত কেন ঘুরতো? একে মারজানের চাপ, দুয়ে ও ভাবতো হয়তো শাহজাদার বেগম হতে পারলে মারজানের অত্যাচার থেকে মুক্তি পাবে, কিন্তু হলো ঠিক উল্টোটা। এই কক্ষে রাতের পর রাত ধর্ষিত হয়েছে সিমরান। তার চেয়ে বড় কথা হলো এই কক্ষে মারা হয়েছে শাহজাদি রত্নপ্রভাকে। মেহরুন্নেসা চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। কিন্তু আমায় যে বললে সে আত্মহত্যা করেছিল। আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। ওষুধের বিদেশি ক্রেতাদের একজনের নজর পড়েছিল রত্নার উপর। মারজানকে বিষয়টা জানালে সে মুসিবতে পড়ে যায়। এ যে অসম্ভব। কিন্তু তারা চুক্তি বাতিল করলে অঙ্কুরের বিশাল লোকসান হয়ে যেত। বাধ্য হয়ে সিমরানকে খাওয়ানো হলো নিদ্রা বিষ। ঘুমে ঢোলা মেয়েটাকে নিয়ে দেওয়া হলো সেই জানোয়ারগুলোর কাছে, এই কক্ষটায়। নিজের সংগ্রাম বাঁচাতে ঝাড়বাতির ওই লোহার সাথে ফাঁসি দেয় সে। গলায় দাগ না থাকলে হয়তো কক্ষে নিয়ে ফেলে রেখে বলতো অরণ্যের দুঃখে মারা গেছে। মাঝরাতে সেই মৃত মেয়েটাকে তার কক্ষে নিয়ে আগুন ধরিয়ে দেয়। চারদিকের মানুষ দেখে রত্নপ্রভা অরণ্যার মৃত্যু সইতে না পেরে আত্মহত্যা করেছে। মিরান দম নেয়। মেহরুন্নেসা বলল, তারপর বলো না। আর কেউ না দেখলেও আমি ছিলাম সেই হত্যার জলজন্ত সাক্ষী। তখন আমার বয়স মাত্র 14। আর কেউ টের না পেলেও অরণ্যসার মায়ের আরবকন্যা আমিনা ঠিকই টের পেয়েছিল এই কুরচাল। সেই সময় তিনি পরিকল্পনা করেন শাহজাদার সাথে মিলে রাতে রত্নপ্রভাকে অগোচরে দাফন করা হয়, আর উন্নত দেশগুলো থেকে আনা হয় চিকিৎসা বিজ্ঞানী। সকলকে জানানো হয় রত্নপ্রভা পুরলেও বেঁচে আছে। চিকিৎসকরা কয়েকদিন উত্তরের প্রাসাদে থাকে। তারপর চন্দ্রপ্রভাকে দেখিয়ে সবাইকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে তারা পোড়া চামড়াকে নতুন রূপ দিয়েছে। তখন থেকে সবাই জানে বদলে গেছে শাহজাদি রত্নপ্রভার অবয়ব। আসলে সে ছিল চন্দ্রা। চন্দ্রা এই কাজে কেন রাজি হলো? আর অঙ্কুর তো চন্দ্রাকে ভালো করেই চিনতো, সে কি মারজানকে বলেনি? অঙ্কুর চেয়েছিল চন্দ্রাকে ব্যবহার করতে। মহলে তার আরও একজন লোক হলো নিজের বলতে। এজন্যই মারজানকে বলেনি। আর চন্দ্রাকে রত্না প্রমাণিত করার কারণ হলো যাতে সে সবার সামনে বলে আগুনটা কেউ লাগিয়েছিল। সে রাতে অরণ্যর ফাঁসি হয়। কি ভাগ্য বলুন ওদের। একদিনে মারা যাওয়া কম কথা। অবশেষে চন্দ্রা জানায় মারজানের ভাই আরও কয়েকজন মিলে তার কক্ষে আগুন দিয়েছিল। তাদেরও শুলে চড়ানো হয়েছিল। মেহরুন্নেসার গলা শুকিয়ে এসেছে। একজন নারী ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তা মারজানকে না দেখলে সে বুঝতোই না। নিচ থেকে গড়গড় শব্দ আসতে লাগলো। পরপর উঠে এলো প্রত্যেকে মুখ ভাষ্যবার। তারা যাওয়া মাত্রই তাদের উপর হামলা করে সৈন্যরা। কিন্তু এই খবর তারা পেল কি করে? মিরান বলল, তোমরা দ্রুত বেরিয়ে যাও এখান থেকে। ওরা যে কোনো মুহূর্তে আসতে পারে এখানে। আগে এখান থেকে বেরো, পরে পরিকল্পনা করা যাবে। যাও। তারা অমত করলো না। বেরিয়ে যেতে লাগলে বাধা দিল সুনেরা। ভাইজান, আব্বা, আমরা চলে গেলে সেই আগে আব্বাকে যদি। তোমার পিতা নিরাপদ আছে শাহজাদি, দ্রুত যাও। মিরানের কথার উপর ভরসা করে নেমে গেল তারা। গোপন পথ ধরে নামতেই অন্ধকার জঙ্গল। পাহাড়ের পাশ ঘেঁষা জঙ্গলের রাস্তা দিয়ে তারা বহু পথ পেরিয়ে সকালে পৌঁছালো প্রশিক্ষণ দুর্গে। বেলা হয়ে গেছে বেশ। দূর থেকে যখন দুর্গের মিনার দেখতে পাচ্ছিল মেহরুন্নেসার বুকটা তখন পুড়ে যাচ্ছে। কতগুলো দিন বাচ্চাদের দেখে না। পা যেন চাকার মতো ছুটতে চাইছে। ইচ্ছে করছে এক ছুটে গিয়ে বাচ্চাদের বুকে নিতে। যত এগোচ্ছে চোখের পানি বাদ মানছে না তার। দুর্গে পৌঁছালো অবশেষে বিধ্বস্ত 5টি মানব। কিন্তু যা আশা করেছিল তা হলো না। সবার মুখ থমথমে। মেহরুন্নেসা কান্না জড়ানো কণ্ঠে বাচ্চাদের ডাকে, কিন্তু কোথায় সব? দাসীদের মাথা নিচু, মুখ থমথমে করে দাঁড়িয়ে আছে। জান্নাত মায়ের গলা পেয়ে কাঁদতে কাঁদতে এসে জড়িয়ে ধরল মাকে। মেহরুন্নেসা মেয়েকে বুকে নিয়ে যেন তৃষ্ণার্ত বুক জুড়ালো। শাখাও এসে জড়িয়ে ধরল মেহেরকে। মায়ের আগে বড় মাকে জড়িয়ে ধরল। জান্নাতের কান্না থামছেই না। মেহের জান্নাতের মুখ মুছে কপালে চুমু দিয়ে বলল, বোন কই? খুব কেঁদেছে না আমাকে ছাড়া? কোথায়? কক্ষের ভেতরে? সারা, এই সারা, দেখ আম্মা এসেছে। সারা। সুনেরা দৌড়ে ঘরে ঢুকলো, কিন্তু সাহারা ঘরে নেই। এক দাসী তখন মাথা নিচু করে ভীতস্বরে বলল, কাল রাত থেকে ছোট শাহজাদিকে খুঁজে পাচ্ছি না আমরা। সবাই সমস্বরে বলে উঠল। কি? জান্নাত কাঁদতে কাঁদতে বলল, রাতে ওকে ঘুম পাড়িয়ে তবেই আমি ঘুমিয়েছিলাম, উঠে দেখি ও নেই। সবার কপালে চিন্তার ভাঁজ পড়ল। মেহরুন্নেসা পাগলের মতো নিজে কক্ষ থেকে শুরু করে পুরো মহল খুঁজলো, কোথাও নেই মেয়েটা। সুনেরা এক ছুটে চলে গেল বাগানে।
সাহারার ফুল খুব ভালো লাগতো। গোলাপ বাগান, শিউলি গাছের নিচে, দোলনার কাছে, পুকুর ঘাটে সবখানে খুঁজলো, তবুও সাহারার কোনো দেখা নেই। জান্নাত নিজেও খোঁজাখুঁজি শুরু করে দিল। ছোট্ট পায়ে দৌড়াচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, যাকে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে। আমার বোনরে দেখেছো? সাহারা কে দেখেছো? জান্নাতের চোখ ভিজে উঠছে। শাখাও মহলের বারান্দার ছাদ খুঁজতে লাগলো। মাঝে মাঝে দাঁড়িয়ে চেঁচিয়ে ডাকছে, সাহারা, সাহারা। কোনো উত্তর আসছে না। বায়েজিদ প্রহরীদের ডেকে কঠিন গলায় পড়ল, দুর্গের 1 ইঞ্চিও জায়গায় খোঁজ বাদ দিবে না, সবখানে খোঁজ। ইয়া আল্লাহ, আমার বাচ্চাকে ভালোভাবে ফিরিয়ে দাও। সৈন্যরা ছড়িয়ে পড়ল। আস্তাবল পুরনো গুদামঘর দক্ষিণ প্রাচীরে। আবিদ বের হলো দুর্গের বাইরের এলাকায়। চারিপাশের পথঘাট, বাগান, নদীর পার পর্যন্ত খুঁজে দেখলো। যে রাখাল ছেলেরা গরু চড়াচ্ছিল তাদেরও জিজ্ঞাসা করলো, কেউ কিছু বলতে পারলো না। দুপুর গড়িয়ে যেতে লাগলো। রোদ মাথার উপর উঠে গেছে, সবাই হাঁপিয়ে উঠছে, তবু খোঁজা বন্ধ হয়নি। এক একজন এক এক দিকে ছুটছে। মেহরুন্নেসা মুখ শুকিয়ে গেছে, গত রাত থেকে এক ফোঁটা পানিও খায়নি। বারবার একই কথা বলছে। আমার মেয়ে কোথায় গেল? কেউ দেখলো না? কি কচু নিরাপত্তা এই দুর্গে। সুনারার অবস্থাও ভালো না, দৌড়ে দৌড়ে খুঁজছে। এত জোরে হাঁটায় কয়েকবার যে হোঁচট খেয়েছে হিসেব নেই। দুপুরের দিকে পুরো দুর্গে ভয়ঙ্কর অস্থিরতা ছড়িয়ে পড়লো। কেউ ভাবতে পারছে না যে সাহারা কোথাও লুকিয়ে আছে। তাহলে এতক্ষণে তো বের হয়ে আসার কথা, কারো না কারো চোখে পড়ার কথা, কিন্তু সাহারা কোথাও নেই। সবার বুকের ভেতর ভয় জমতে শুরু করলো। কোনো অঘটন ঘটলো না তো? পুরো মহল সাহারাকে খুঁজে অস্থির। এদিকে সেই 3 বছরের দোষী মেয়েটা বাদরামো করে বেড়াচ্ছে জঙ্গলে। সকালে ঘুম থেকে উঠে চুপি চুপি বেরিয়ে এসেছে, কারো অনুমতি না নিয়ে, ঠিক যেমনটা সুনেরা প্রায় করত। জঙ্গলের ভিতর ঢুকতেই তার চোখ দুটো চকচক করে উঠল। চারিদিকে কত রঙের ফুল, কত অচেনা পাখি, কত সুন্দর সুন্দর প্রজাপতি। একটা নীল প্রজাপতি তার সামনে উড়ে যেতে সাহারা খিলখিল করে হেসে উঠল। তারপর ছোট ছোট পায়ে দৌড় দিল পিছু পিছু। প্রজাপতিটা ফুলে বসছে, আবার উড়ে যাচ্ছে। সাহারাও ছুটছে তার পেছন পেছন। সোনালি চুলগুলো বাতাসে উঠছে। গায়ের ছোট্ট জামাটাও ধুলোয় মাখামাখি হয়ে গেছে, তবু তার কোনো ভ্রুক্ষেপ নেই। কিছু দূরে গিয়ে এসে দেখতে পেল একটা হরিণ ছানা। মা হরিণটা সম্ভবত কাছেই ছিল। ছানাটাও সাহারার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে রইল। সাহারা ধীরে ধীরে কাছে গিয়ে বসে পড়ল। তারপর ছোট্ট হাত বাড়িয়ে বলল, আয় আয় টুটুটু। হরিণ ছানাটা কয়েক মুহূর্ত মুচড়ামুচড়ি করে এগিয়ে এলো। সাহারা তো মহাখুশি, আনন্দে হাততালি দিল। অনেকক্ষণ সে হরিণ ছানার সাথে খেললো, যেন দুইটা একই জাতের বাচ্চা একে অপরকে ধরছে, লাফিয়ে লাফিয়ে ছোঁয়াছুঁই খেলছে দুটোতে। একটা ছোট গাছের ডাল দেখলো সাহারা, ডালটা মাটির খুব কাছেই। সাহারা 2 হাত ধরে ঝুলে পড়লো, পা দুটো বাতাসে দোল খাচ্ছে। সে নিজেই হেসে কুটি কুটি, একবার ঝুলছে, একবার নামছে, আবার উঠছে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে আনন্দের জায়গায় জঙ্গলটায়। দুপুরের দিকে ক্লান্ত হয়ে একটা ঘাস ভরা জায়গায় চিত হয়ে শুয়ে পড়লো। আবার সেখানে বসেই ফুল ছিল, পাতা ছিল, মাটিতে নানা রকম আঁকিবুকি করলো। তখনই ঝোপের আড়াল থেকে একটা শেয়াল বের হলো। বড় কোনো শেয়াল না, তরুণ একটা শেয়াল, গায়ে লালচে বাদামি রং। বিচ্ছু সাহারা একটুও ভয় পেল না। নাচতে নাচতে এগিয়ে গেল শেয়ালের কাছে। শেয়ালই ওর ভয়ে পালালো। পিচ্চি ফর্সা পা দুটো ছুটছে আর হাত তুলে ডাকছে, দাঁড়া দাঁড়া। শেয়ালটা অনেকটা দূর গিয়ে তারপর দাঁড়ালো। বিচ্ছুটা কাছে গিয়ে শেয়ালের মাথায় হাত বোলায়। শেয়ালটা মাথা কাত করলো। সাহারা খিলখিল করে হেসে উঠল। আমার তাতে দাবি। শেয়ালটা অবশ্য কোনো উত্তর দিল না, কিন্তু কিছু দূর পর্যন্ত তার পেছন পেছন হাঁটতে লাগলো। বিকেলের দিকে সাহারা হঠাৎ দূরে পরিচিত একটা পথ দেখতে পেল। পথটা সে চিনতে পারলো, এই পথ ধরেই এসেছিল। ছোট্ট মেয়েটা শেয়ালটাকে সঙ্গে নিয়ে হাঁটা ধরলো। জঙ্গলে সরু পথ, রাস্তায় শুকনো পাতা। অনেকটা পথ হেঁটে অবশেষে সামনে দেখা দিল সেই পুরনো প্রশিক্ষণ দুর্গ। দূর থেকে সাহারাকে আসতে দেখে সব হুড়মুড় করে এলো। আরও অবাক হলো যখন দেখলো তার পেছনে একটা শেয়ালও আসছে। নারী সৈনিকরা চোখ বড় বড় করে বলল, ইয়া আল্লাহ, এ তো ছোট শাহজাদি বেগম। শাহজাদি ফিরেছে। মেহের কাঁদতে কাঁদতে সে মেয়েকে জড়িয়ে ধরলো। গালে কপালে অসংখ্য চুমু দিয়ে বলল, তুমি কার সাথে আসলে মা? একাই। সারাদিন টই টই করা ফর্সা মুখখানা লাল হয়ে গেছে। শিয়ালের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, এটা আমার বন্ধু। সকলে একে অপরের মুখের দিকে তাকালো। মেহরুন্নেসার মুখের হাসি মিইয়ে গেল। শিয়ালটা লোকজনের মধ্যেও সাহারার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। চন্দ্রা মুখে হাত দিয়ে বলল, মেহের, ওকে সরাও ওটার কাছ থেকে। বন্য প্রাণী, সাহারাকে কোথাও আচড় টাচড় দিল নাকি দেখো। সৈন্যরা শিয়ালকে তাড়া করতে গেলে সাহারা চেঁচিয়ে কেঁদে ওঠে। শিয়ালের পিঠে হাত দিয়ে বলে, যা যা শালু যা, আবার আছিস। কে জানে কি বুঝলো, শিয়াল চলে গেল ফের জঙ্গলের দিকে। জান্নাত এসে বোনকে জড়িয়ে ধরে সে কি কান্না। সাহারা জান্নাতের কান্না দেখে খুব ভয় পেয়ে গেছে। বায়েজিদ সাহারাকে কোলে তুলে নিয়ে সবাইকে সাথে করে ভিতরে গেল। বিকেলের দিকে দুর্গের ফটকে দেখা গেল মিরানের ঘোড়া। ঘোড়াটা ঘামে ভিজে গেছে। মিরানের চেহারাও অস্বাভাবিক গম্ভীর। দুর্গে ঢুকেই সোজা দরবার কক্ষের দিকে হাঁটতে লাগলো। সকলে সেখানে বসেছিল। মিরানের অস্থির মুখ দেখে একটু ভড়কে গেল। মিরান সব জড়তা ঝেড়ে ফেলে বলল,
জমিদার বাবুকে মাহাদি নিজ হাতে হত্যা করেছে। ঘর থেকে তখন সবার আত্মাটা যায় যায় ধপ করে পাশের আসনে বসে পড়ল মেহেরুন্নেসা। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। বায়েজিদের বুকে জ্বলন শুরু হলো। কিশোর বয়সে মাকে হারিয়েছে, বাবা তাকে যথেষ্ট ভরসা এবং আদরের সাথেই বড় করেছে। মাহাদি এটা কি করে করতে পারলো? সুনেরা কাপা গলায় বলল, মাহাদি মাহাদি এটা করলো? অসম্ভব, অসম্ভব মীরা, আমি এটা বিশ্বাস করি না। তোর কথা ভুল হচ্ছে। মিরান ঘাড় নেড়ে অশ্রুসিক্ত নয়নে বলল, নিজ চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না শাহজাদি। আমি নিজ চোখে দেখেছি তার গলা। কান্নার দরুন মিরানের কণ্ঠ রোধ হয়ে আসে। সত্যি মাহাদি নিজের মালিককে হত্যা করেছে। যার দাস হয়েছিল তার শির উচ্ছেদ করছে। সুনেহারার ভালোবাসার মানুষ তার পিতাকে হত্যা করেছে। তরবারি কোষ থেকে তালোয়ার ছুটিয়ে বেরিয়ে পড়ল সুনেহারা। আগুন ঝরছে তার গা থেকে। গভীর রাত, দুর্গের চারিপাশে নিস্তব্ধ। মূল ফটকের সামনে মশাল জ্বলছে বটে, তবে দুর্গের পেছনের দিকটায় আলো প্রায় নেই বললেই চলে। এত রাতে চন্দ্রা কোথা থেকে যেন ফিরল। সুনেহারাকে খাইয়ে কক্ষে পাঠিয়ে আলগোছে বেরিয়ে গেছে। কোথায় গিয়েছিল সেটা কেউ জানে না। অবশ্য মাঝে মধ্যে তাকে এভাবে উধাও হতে দেখা যায়। আবিদ অত গুরুত্ব দেয় না, তাই আজও তার ব্যতিক্রম হলো না। কালো চাদরে শরীর মুড়ে দুর্গের পেছনের সরু পথ দিয়ে ফিরছিল সে। তার হাতে একটা ছোট হারিকেনের হলদেটে আলোয় কয়েক হাতের বেশি দেখা যায় না। ঠিক তখনই তার পা থেমে গেল সামনের দৃশ্য দেখে। দুর্গের পেছনের পুরোনো আম গাছটার নিচে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, নড়ছে চড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। চন্দ্রার বুক ধক করে উঠল। এই গভীর রাতে এখানে কে? সে দ্রুত কোমরে গোজা ছোট ছুরিটার হাতল চেপে ধরলো, তারপর হারিকেনটা একটু উঁচু করে ধরলো। কিন্তু আলো এত দূরে পৌঁছালো না, মুখ দেখা গেল না, শুধু কালো একটা ছায়ামূর্তি। চন্দ্রার গলা শুকিয়ে এলো। এমনিতে সে এসবে ভয় পায় না, তবে অবয়বটা স্বাভাবিক মানুষ বা শত্রুর মতো লাগছে না তার কাছে। তবুও নিজেকে সামলে বলল, কে ওখানে? কোনো উত্তর এলো না। চন্দ্রা আবারও বলল, কে? কথা বলুন। দেখুন, আপনি সাড়া না দিলে কিন্তু আমি আক্রমণ করে বসবো। ভালো চাইলে পরিচয় দিন। অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো একটা ভারী পুরুষালী কণ্ঠ। আমি শাহবাদের ছোট শাহজাদা। চন্দ্রার ভ্রু কুঁচকে গেল। কণ্ঠটা আবারও বলল, অরণ্য শাহ। হারিকেনটা প্রায় হাত থেকেই পড়ে যাচ্ছিল চন্দ্রার। তার নিঃশ্বাস আটকে গেল। অরণ্য শাহ? অসম্ভব। 15 বছর আগে তার মৃত্যুর খবর পুরো রাজ্য জানে। সকলের সামনে ফাঁসি দেওয়া হয়েছিল, কবরও দেওয়া হয়েছিল। শাহবাদের ইতিহাসে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বহু আগে। চন্দ্রা কয়েক পা পিছিয়ে গেল। কে আপনি? নামটা এবার বলুন। ধীরে ধীরে ছায়ামূর্তিটি সামনে এগিয়ে এলো। হারিকেনের আলো এবার তার মুখ স্পর্শ করলো। চন্দ্রার হাত কেঁপে উঠল, চোখ বিস্ফোরিত হয়ে গেল যেন আতঙ্কে। লোকটার মুখ সেই পুরনো প্রতিকৃতির সঙ্গে ভয়ঙ্কর মিল, যেগুলো একসময় শাহবাদ প্রাসাদের দেয়ালে আজও ঝুলে। তীক্ষ্ণ চোয়াল, গভীর চোখ, উঁচু নাক, এ যেন বায়েজিদের দ্বিতীয় অবয়ব। লোকটা স্থির চোখে তাকিয়ে রইল চন্দ্রার দিকে, তারপর হিসিয়ে বলল, মনে হচ্ছে তুমি ভূত দেখেছো। চন্দ্রা কিছু বলতে পারল না, তার কথা খেয়েই হারিয়েছে। লোকটা মৃদু হাসল। ভয় পাচ্ছ বুঝছি? আরো একটু কাছে এসো, ভয় কাটিয়ে দিই। চন্দ্রার মনে হলো তার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। যে মানুষের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের ইতিহাস বদলে গেছে, যার জন্য প্রতিশোধের তাড়নায় মরিয়া জমিদার পরিবার, এত বছর পর সে সশরীরে এসে দাঁড়ালো। তার হাতে ধরা হারিকেনটা কাঁপছে, শিখাটাও কাঁপছে তার হাতের সঙ্গে তাল মিলিয়ে। লোকটার মুখ আলোয় স্পষ্ট হওয়ার পর থেকে তার বুকের ভেতর কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। অরণ্যকে কখনো বাস্তবে দেখেনি চন্দ্রা, কেবল আঁকা ছবিতেই দেখেছে। ভয়ে ভয়ে বলল, দেখুন, আমি। কথাটা শেষও করতে পারলো না। মুহূর্তের মধ্যে লোকটা ঝড়ের বেগে সামনে এগিয়ে এসে একটা শক্ত হাত চন্দ্রার গলায় চেপে ধরলো। হারিকেনটা হাত থেকে ছিটকে পড়ে গেল মাটিতে। আলোটা দুলে উঠল। চন্দ্রার চোখ বিস্ফোরিত হয়ে গেল। দুই হাতে লোকটার কবজি সরানোর চেষ্টা করলো, কিন্তু শক্তির তুলনায় হয় না। লোকটার চোখ দুটো অদ্ভুতভাবে চলছে, বহু বছরের জমে থাকা ক্রোধ। দাঁত চেপে এসে বলল, কেন? চন্দ্রার নিঃশ্বাস আটকে আসছে। লোকটা আরো জোরে চেপে ধরলো। বল, কেন মেরেছিলি আমায়? চন্দ্রার চোখে আতঙ্ক নেমে এলো। আমি কথায় বেরোচ্ছে না, লোকটা যেন শুনছেই না। চন্দ্রার মুখ লাল হয়ে উঠছে, দম বন্ধ হয়ে আসছে। লোকটা ক্রোধে কাঁপছে। কেন এই নোংরা খেলা খেললি সবাই মিলে আমার পরিবারের সাথে? বল, কেন বিশ্বাসঘাতকতা করেছিলি? চন্দ্রার চোখে পানি চলে এসছে। লোকটার হাত ছাড়ানোর খুব চেষ্টা করছে। তোর জন্য আমার জীবন শেষ হয়ে গেছে, তোর জন্য আমার পরিবার ভেঙে গেছে, তোর জন্য আমাকে পরিবার ত্যাগ করতে হয়েছে। চন্দ্রার চোখ ঝাপসা হয়ে আসছে, কানে শব্দ কমে যাচ্ছে। দূর থেকে একটা পরিচিত গলা ভেসে এলো। চন্দ্রা? আবিদের কণ্ঠ। শাহজাদি, আপনি কি এখানেই? মুহূর্তের মধ্যে লোকটার মুখের অভিব্যক্তি বদলে গেল। সে দ্রুত চারিপাশে তাকালো। আবিদের কণ্ঠ এবার আরো কাছে শোনা গেল।
শুনছেন চন্দ্রা? লোকটা চন্দ্রার গলা ছেড়ে দিল। চন্দ্রা হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল। প্রাণ ভরে বাতাস টানতে লাগলো, কাশতে লাগলো একটানা। মাথা তুলে তাকালো, লোকটা সেখানে নেই, চারিপাশে শুধু অন্ধকার। আবিদ হাতে মশাল নিয়ে সেখানে পৌঁছালো। চন্দ্রাকে এই অবস্থায় দেখে আশ্চর্য হলো, ভীষণ দ্রুত দৌড়ে এলো। শাহজাদি, কি হয়েছে? কি হয়েছে আপনার? চন্দ্রা এখনো ঠিকমতো শ্বাস নিতে পারছে না, গলার কাছে লালচে দাগ ফুটে উঠেছে। আবিদ তাকে ধরে দাঁড় করালো, উদ্বিগ্ন ও কণ্ঠে বলল, কে করেছে এইসব? কে ছিল ওখানে? আর আপনিই বা এখানে কেন? চন্দ্রা আতঙ্কিত চোখে অন্ধকারের দিকে তাকালো। আমায় ঘরে নিয়ে চলুন। রাতের খাবারটুকু গলা দিয়ে নামেনি কারো। বাকের শাকে দাফন করা হয়েছে। বায়েজিদ এমনই হতভাগা পিতা মাতা কারো জানাজাতে দাঁড়াতে পারেনি। সুনেরা যাচ্ছিল মহলের দিকে, অনেক কষ্টে তাকে আটকানো হয়েছে। কক্ষে এসেও পায়চারি করেছে অনেকক্ষণ। আর থাকতে পারল না সুনেরা, শীতের চাদর গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল। দুর্গের ফটক পেরোতেই রাতের ঠান্ডা বাতাস এসে লাগলো মুখে। শীতের শেষ দিক, বেশ গাঢ় কুয়াশা পড়েছে। চারটা রুটির থালার মতো গোল হয়ে উঠেছে। তার আলোয় পথঘাট মোটামুটি দেখা যাচ্ছে। শাহবাদের চারিপাশের জঙ্গলটা দিনের বেলা যতটা সুন্দর, রাতের বেলা ঠিক ততটাই রহস্যময়। সুনেরা দ্রুত হাঁটছে। মিরান জানিয়েছে মাহাদি নদীর পাড়ে থাকে এখন। কি কাজে তা জানে না। অবশ্যই অঙ্কুরের কোনো অবৈধ কাজে সহযোগিতা করে। তাছাড়া কেন রাত বিরেতে নদীর ধারে থাকতে হবে? জঙ্গল ফুরিয়ে এলো, সামনে দেখা দিল শাহবাদের বিশাল নদী। রাতের অন্ধকারে নদীটাকে মনে হচ্ছে কালো রেশমের চাদর। চাঁদের আলো পড়ে ঢেউগুলা রূপালি হয়ে ঝিকমিক করছে। নদীর ঘাটে পৌঁছে সুনেরা চারিপাশে তাকালো। ঘাট প্রায় ফাঁকা, দু একটা ছোট নৌকা বাঁধা। একজন বুড়ো মাঝি দূরে বসে জাল গুটাচ্ছে। বাতাসে কাঁচা কাদামাটির গন্ধ। সুনেরা ঘাটের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত খুঁজলো। মাহাদির কোনো চিহ্ন নেই, ঘোড়াও না, লোকজনও না। তার বুকের ভিতর বড়সড় হতাশা জমলো। তবে কি ভুল জায়গায় এসেছে? ঠিক তখনই তার চোখ গেল নদীর ওপারের পাহাড়টার দিকে। পাহাড়ের চূড়ায় একটা অবয়ব দৃশ্যমান, চাঁদের আলোয় চকচক করছে বর্ম। সুনায়রার বুক ধক করে উঠল। এই বর্ম সে হাজার মানুষের ভিড়েও চিনবে। মাহাদির বর্ম এটা। পাহাড়টা খুব উঁচু না, কিন্তু উঠতে কষ্ট হয়, বিশেষ করে রাতে। তার উপর এই পাহাড়ের ঢাল অসমান, পাথর বের হয়ে আছে জায়গায় জায়গায়। একটু ভুল হলে গড়িয়ে নিচে পড়তে হবে। সুনেরা চাদরটা শক্ত করে জড়িয়ে পাহাড়ের দিকে হাঁটা ধরলো। প্রথমে একটা শুকনো ঝর্ণার খাত পড়লো। নিচে নেমে আবারও উপরে উঠতে হলো। চামড়ায় জুতোয় কাদা লেগে একাকার। তারপর শুরু হলো পাথুরে পথ। একটা ধারালো পাথরে পা পিছলে পড়ে গেল। কষ্ট করে নিজেকে সামনে উঠে দাঁড়ালো। আবার হাতের আঁচল লেগে চামড়া ছিঁড়ে সামান্য রক্ত বেরোচ্ছে। যত উপরে উঠছে বাতাস তত ঠান্ডা হচ্ছে। চুলগুলো বারবার মুখে এসে পড়ছে, শ্বাসও ভারী হয়ে আসছে। মাঝপথে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। উপরে তাকালো। মাহাদি এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সে জানে সুনেরা আসছে। আরও কিছুক্ষণ ওঠার পর অবশেষে চূড়ায় পৌঁছালো। এতক্ষণে তার নিঃশ্বাস প্রায় ছুটে গেছে, বুক ওঠানামা করছে দ্রুত। মাহাদি নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। পেছনে পায়ের শব্দ শুনেও ঘুরল না। সুনেরা ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখ সরাসরি মাহাদির দিকে। আগে পিছে কোনো কথা না বলে সরাসরি প্রশ্ন করলো, আপনি আমার আব্বার কল হত্যা করেছেন? মাহাদি কোনো উত্তর দিল না। সুনেরা আবারও বলল, যে যাই বলুক বিশ্বাস করি না আমি আপনার কাছেই শুনতে চাই সত্যটা। এবার মাহাদি মাথা ঘুরালো। চাঁদের আলো এসে পড়লো তার মুখে। তার বর্মে আবৃত মুখখানা দেখে সুনেরার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। মাহাদির চোখে কোনো অস্থিরতা নেই, কোনো অজুহাত নেই, কোনো ব্যাখ্যা ছাড়াই খুব শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি আপনার পিতাকে হত্যা করেছি। মুহূর্তের জন্য পৃথিবী যেন থেমে গেল। সুনেরার ভেবেছিল সে হয়তো বলবে ষড়যন্ত্রের শিকার, নয়তো বলবে তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু মাহাদি অকপটে স্বীকার করে নিল। সুনেরার চোখ বড় বড় হয়ে গেল। আপনি? মাহাদি আবারও বলল, হ্যাঁ। আর এক মুহূর্ত দেরি করলো না। সুনেরা ঝটকা মেরে মাহাদির কোমরের পাশে ঝোলানো তরবারির কোষ থেকে অস্ত্রটা টেনে বের করলো। ধাতব শব্দে আটকে উঠল রাতের পাহাড়। কিন্তু আশ্চর্যের বিষয়ে মাহাদি কোনো প্রতিরোধ করলো না, এক পা পিছালো না, তরবারি ধরারও চেষ্টা করলো না। স্থির চোখে সুনেরার দিকে তাকিয়ে আছে, যেন এই মুহূর্তটার জন্য অনেক আগে থেকে প্রস্তুত ছিল। সুনেরা তেজি হাতে কোপ বসালো মাহাদির গলা বরাবর। ধারালো তরবারি বর্মভেদ করে গলা অর্ধেক কেটে ফেললো। মাহাদি একবারও বাধা দেয়নি, কোনো আত্মরক্ষার চেষ্টাও করেনি। তার হৃষ্টপুষ্ট দেহটা টলে উঠল। ধীরে ধীরে হাঁটু ভেঙে মাটিতে লুটিয়ে পড়ল। সুনেরা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হাতে ধরা তরবারিটা কাঁপছে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে গেছে। মাহাদি যুদ্ধক্ষেত্রে 10 জনের সামনে যোদ্ধা। সে চাইলে মুহূর্তে অস্ত্র কেড়ে নিতে পারত, কিন্তু করেনি একবারও না। মাটিতে পড়ে থাকা মাহাদির দিকে তাকিয়ে সুনেরার বুকে রক্তক্ষরণ শুরু হলো। হাতে এখনো মাহাদির তরবারি। বুক ওঠানামা করছে দ্রুত, চোখ দুটো রক্তাভ। মাহাদি মাটিতে পড়ে আছে। অনেক কষ্টে হাত তুলল, মুখের বর্মের আবরণটা খুলে ফেলতে চেষ্টা করলো। ধাতব আবরণটা সরে গেল। চাঁদের আলো এসে পড়লো তার মুখে, সেই পরিচিত মুখ, যে মুখখানা দেখতে সুনেরা মাঝরাতে সেনামহলে ছুটে যেত। মাহাদি চোখ তুলে তাকালো তার দিকে, অদ্ভুত শান্ত দৃষ্টি, একদম স্থির, কোনো অভিযোগ নেই চোখ জোড়ায়।
এক দৃষ্টিতে তাকিয়েছে সুনয়রার দিকে, যেন শেষবারের মতো তাকে দেখে নিচ্ছে। সুনয়রা তখনও কঠিন মুখে দাঁড়িয়ে, তার চোখে ঘৃণা, বিশ্বাসভঙ্গের যন্ত্রণা। মাহাদি ঠোঁট টেনে হাসলো, এক চিলতে হাসি। সুনয়রার পাথর মানব হাসলো। মাহাদির দৃষ্টি একটু ঝাপসা হলো, চোখের পাতা ভারী হয়ে উঠতে লাগলো। তবুও তাকিয়ে রইল যেমন করে একজন পথহারা মানুষ শেষ আলোটুকুর দিকে তাকিয়ে থাকে। কাঁপা কাঁপা গলায় বলল, এই রাজ্য আমাকে ছাড়বে না শাহজাদি, তাই আমিই ছেড়ে যাচ্ছি। জানতাম তোমাকে পাওয়া হবে না। তুমি দূরের দেখা ওই শ্যামলা আকাশ জাহ্নবী, তোমাকে ছোঁয়ার সাধ্য আমার কই? সুনয়রার বুকের ভিতর জমে থাকা সব শক্তি ভেঙে যাচ্ছে। তরবারিটা হাত থেকে পড়ে গেল, ধাতব শব্দ তুলে গড়িয়ে গেল পাথরের উপর, হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর হঠাৎ ছোট্ট শিশুর মতো হাউমাউ করে কেঁদে উঠল। গগন বিদারী কান্না পাহাড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। দুই হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো, যেন বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। চাঁদের আলোয় পাহাড়ের চূড়াটা সাক্ষী হয়ে রইল এক অসমাপ্ত ভালোবাসার, এক প্রেমিক প্রেমিকার নির্মম বিচ্ছেদ। মাহাদি বর্মের পকেট থেকে নিস্তেজ হাতটা দিয়ে টেনে বের করে আনলো একখানা তাজা গোলাপ। বাড়িয়ে দিতে গেলে হাতটা ধপাস করে পড়ল মাটিতে। কতদিন পর প্রিয়তমার দেখা পাবো ভেবে বুকটা বড্ড অস্থির হয়েছিল। বুকের জ্বালা জুড়িয়ে দেওয়ার জন্যই সামান্য উপহার। উনি বলেছিল তুমি আসবে, তাই। জিহবা বাক ক্ষমতা হারায়, নিভে আসে চোখ জোড়া। চোখ পুরোপুরি বন্ধ হয় না, তাকিয়ে থাকে শূন্যে, যেমন চাতক তাকিয়ে থাকে বৃষ্টির আশায়। সুনয়রা গোলাপখানা তুলে নিয়ে হাউমাউ করে কেঁদে উঠে চাপড়ে ধরে মাহাদিকে, দুহাত রক্তে ভিজে একাকার। দুহাতে গাল আগলে নিয়ে ডাকে তাকে, কেন কেন আপনি নরপিচাজদের দলে নাম লেখালেন? কেন আমার ভালোবাসা নিয়ে এভাবে খেললেন? কেন? মাহাদি সাড়া দেয় না, কথা বলে না। শক্ত লোহার বর্মের বুকের অংশটায় মাথা ঠুকে সুনয়রা, কিন্তু অদ্ভুতভাবে সে অনুভূত করে খোলসের ভিতরে দেহ ভীষণ নরম। মাথা তুলে হাত বুলায় বুকে, আচমকা চোখ যায় নদীর দিকে। পালতোলা বিশাল জাহাজের ডিঙিতে দাঁড়িয়ে আছে বর্ম পরিহিত লম্বা চওড়া এক লোল, হাতে উঠছে শাহবাদের পতাকা। সারা রাত মহলে ফেরেনি সুনয়রা। দুর্গের সবাই বেশ চিন্তিত, চারিদিকে অঙ্কুরের লোক খেপা কুত্তা হয়ে আছে। এর মধ্যে কোথায় গেল সুনয়রা? ভোরের আলো ফুটার পর পাহাড়ের পাদদেশে তাজা সবজি সংগ্রহ করতে যায় কয়েকজন নারী সৈনিক। রাতে শিশিরের ঘাসগুলো ভিজে আছে, নদীর পাড় জুড়ে হালকা কুয়াশা। এদিকে লোকজন আসে না বললেই চলে, সারা বছর জনমানবহীন থাকে পাহাড়ের এই পৃষ্ঠ। বেতের ঝুড়ি নিয়ে 6 জন নারী সবজি তুলছে, পাহাড়ি সবজি। তাদের জালে একটা বন্য মুরগিও ধরা পড়েছে। মুরগিটাও ছাড়িয়ে থলিতে ভরে নিল। হঠাৎ একজন দেখলো দূরে নদীর ধারের বালুচরে একটা মানুষ পড়ে আছে। প্রথমে ভেবেছিল কোনো মৃতদেহ। সাম্প্রতিক সময় এত যুদ্ধ, এত রক্তপাত হয়েছে যে এমন দৃশ্য নতুন কিছু নয়। কেউ ভ্রুক্ষেপ করলো না, কিন্তু যে প্রথম দেখেছে সে সবাইকে বলল, এই চুলগুলো সোনালি লাগছে না লাশটার? দেখ ভালো করে তোরা। আরো কাছে যেতে একজন চমকে উঠল। শাহজাদি, বালুর উপর অচেতন হয়ে পড়ে আছে সুনয়রা, চুলগুলো এলোমেলো, কাপড়ে ধুলো আর কাদায় মাখামাখি, হাতের চামড়াও কয়েক জায়গায় ছড়ে গেছে। মনে হচ্ছে রাতভর সেভাবে পড়েছিল। একজন সৈনিক দ্রুত হাঁটু গেড়ে বসলো, নারী পরীক্ষা করে স্বস্তির নিঃশ্বাস ফেললো। বেঁচে আছেন? বেঁচে আছে রে, তাড়াতাড়ি তোল ওনাকে। সঙ্গে সঙ্গে তাকে তুলে ঘোড়ায় বসানো হলো, দুই পাশ থেকে ধরে রাখা হলো যাতে পড়ে না যায়। তারপর দ্রুত রওনা দিল সবাই। কিছুক্ষণ পর তারা পৌঁছালো জঙ্গলের অন্তরালে থাকা সেই প্রশিক্ষণ দুর্গে। সুনয়রাকে নিয়ে যাওয়া হলো সবচেয়ে উঁচু কক্ষটায়, যে সেখানে হেকিম থাকে। সকাল কেটে দুপুর চলে এলো, তবু জ্ঞান ফিরল না মেয়েটার। নারী সৈনিকদের মুখে উদ্বেগ, কারো সাহস হচ্ছে না বেশি প্রশ্ন করার। মোটামুটি সবাই জানে গত রাতে সে মাহাদির খোঁজে বের হয়েছিল। অবশেষে বেলা গড়িয়ে যখন বিকেলের দিকে সূর্যের আলো জানালার গড়াত ছুঁয়ে ঘরে ঢুকেছে, সুনয়রার চোখের পাতা খুলল। চারিপাশে অপরিচিত মুখ, ঘরটাও অচেনা। হেকিম মাথায় হাত দিয়ে ডাকলো, শাহজাদি, আপনি শুনতে পাচ্ছেন? সুনয়রা কোনো উত্তর দিল না, চুপচাপ ছাদের দিকে তাকিয়ে রইল। গত রাতের স্মৃতিগুলো একে একে মনে পড়তে লাগলো। তার পাথর মানব আর নেই, সেও নরপিশাচদের দলে নাম লিখিয়েছিল। নিজের জমিদারকে হত্যা করেছে, তার ভালোবাসাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। সুনয়রার বুকের ভেতরেও যেন কেউ ছুরি ঘুরিয়ে দিল। কিন্তু আশ্চর্যের বিষয়, তার চোখ দিয়ে পানি এক ফোঁটাও বের হলো না। হেকিম আবারও ডাকলো, শাহজাদি, কিছু বলুন। সুনয়রা যেন শুনছেই না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে মাহাদির মুখটা। খুব কম দেখা হয়েছে ওই মুখটা। মাঝে মধ্যে ছুঁয়ে দেখার ইচ্ছা হতো, কিন্তু লজ্জায় বলতে পারতো না বর্ম খুলুন। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলো। সুনয়রা একইভাবে বসে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না। মনে হচ্ছে তার ভেতরের সব শব্দ মরে গেছে, আর কাঁদছে না, শুধু পাথরের মতো বসে আছে। শেষ মুহূর্তেও মাহাদি তার দিকে চাতক পাখির মতো তাকিয়েছিল। এই দৃশ্য কি আর শাহজাদি এত সহজে ভুলতে পারবে? মাহাদির হাসি দেখতে কত পাগলামি না করেছে সে। লোকটা হাসতো কম, বুকের ভেতরটা মোচড় দিল। শত চেষ্টা করেও আর হাসাতে পারবে না মাহাদিকে।
ওই মুখটা আর কখনো দেখা হবে না এ জীবনে। চন্দ্রা সারা রাত একটু ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করলেই অরণ্যর মুখটা ভেসে উঠেছে। গোটা রাত নির্ঘুম কাটানোর পর সকাল হলেও তার বুকের ধুকপুকানি কমলো না। আবিদ কয়েকবার জিজ্ঞাসা করেছে কি হয়েছে। চন্দ্রা প্রতিবারই এড়িয়ে গেছে, বলেছে অন্ধকারে কাউকে দেখে ভয় পেয়েছিল, এর বেশি কিছু না। এ বিষয়ে জানাজানি হলে কিছু করতে গিয়ে সাপ বেরিয়ে যাওয়ার হবে, সেই ঝুঁকি চন্দ্রা নেবেই না। বহু কষ্টে এদের বিশ্বাস অর্জন করেছে, কোনো রকম বোকামি করা যাবে না। আয়নার সামনে বসে নিজের মুখের দিকে তাকালো চন্দ্রা। মুখটা ফ্যাকাশে, চোখের নিচে কালি পড়ে গেছে এক রাতে। গলার দাগও এখনো দেখা যাচ্ছে। বহু বছর আগে চাপা পড়ে থাকা কবরটা যেন হঠাৎ খুলে গেছে। যে অতীতকে সে মৃত ভেবেছিল সেটাই আবার ফিরে এসেছে। এমন অসম্ভব কি করে সম্ভব হলো? বিষয়টা নিয়ে অঙ্কুরের সাথে কথা বলতে হবে, কারণ 15 বছর আগে যা ঘটেছিল তা মারজানের পরিকল্পিত হলেও তাদের একজন ছিল চন্দ্রা নিজে। তখন সেই পরিবারের অংশ ছিল না। সেই সময় মারজানের সঙ্গে তার যোগাযোগ ছিল গোপনে। রুবায়াতের সঙ্গে বায়াজিদের বিয়ে সে রাতেই অরণ্যের অঘটন। সব ছিল তাদের পরিকল্পিত। মূলত রত্না চিকিৎসার অজুহাতে চিকিৎসা বিজ্ঞানীদের রাজ্যে ঢোকানো ছিল তাদের নিগূঢ় রহস্য। এই মরণ খেলার প্রত্যেকটা খেলোয়াড় বায়াজিদের আপন সেজে খেলেছে। আর চন্দ্রারও তখন এই পরিবারে ঢুকতে হতো। সরাসরি জমিদার পরিবারে প্রবেশ করা তার পক্ষে সম্ভব না, কিন্তু ভেতরে একবার ঢুকতে পারলে অনেক কিছুই সম্ভব। সে ভালো করে জানতো বায়াজিদের মতো মানুষ তাকে কোনোদিনও স্ত্রী হিসেবে গ্রহণ করবে না। সেটা সে প্রথম দেখাতেই বুঝেছিল, তাই অন্য পথ বেছে নিল, অন্ধকার নোংরা পথ। রত্নাকে মেরে এসে বায়াজিদের নিকট ভালো সাজতে রত্না সাজলো। দেখালো একদল আসামিকে, তাদের শাস্তি দিতে রত্নাকে আনা প্রয়োজন। রত্না নিজে সাক্ষী দিলে তবেই বিচার হবে। একদিকে সে নিজে এই পরিবারে ঢুকলো, আরেকদিকে চিকিৎসা বিজ্ঞানীদের নিয়ে ঘাঁটি করলো উত্তর প্রাসাদে। বোনের মৃত্যুতে বায়াজিদ মস্তিষ্ক তখন আওলা ঝাওলা, সেই সুযোগটাই নিল এরা। তবে রত্নার আত্মহত্যার পর তাদের একটা গোপন পরামর্শকের দরকার পড়েছিল। ফাঁকা জায়গা বলতে কারাগারই শ্রেয়, তাই কারাগারে শলা পরামর্শও করে নেয়। সেসব শুনেছিল অরণ্য। নিজের মৃত্যুর আগে শুনল প্রেয়সীর শোক সংবাদ। কি নিদারুণ যন্ত্রণা নিয়ে মারা গেছিল ছেলেটা। চন্দ্রা দুই হাতে মাথা চেপে ধরল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। না, এটা হতে পারে না। সে নিজের চোখে দেখেছিল অরণ্যকে মৃত্যুর পর দাফন করা হয়েছে। সেখান থেকে ফিরল কি করে? তাহলে গত রাতে সে কাকে দেখলো? ভূত? না, ভূত সে বিশ্বাস করে না, কিন্তু যদি সত্যি অরণ্য বেঁচে থাকে তাহলে সব শেষ, সব। চন্দ্রার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। শীতের মধ্যেও তার হাত ঠান্ডা হয়ে গেছে। অরণ্য যদি ফিরে এসে থাকে তবে সে প্রতিশোধ নিতেই ফিরেছে, আর তার প্রথম লক্ষ্য কে হবে সেটা আন্দাজ করতে চন্দ্রার এক মুহূর্ত লাগলো না। বাকেশ্বর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পুরো শাহবাজ যেন শোকে ডুবে গেছে। রাজ্যবাসী চেয়ে বায়াজিদের পানে, সে যদি এখন সুদিন ফেরাতে পারে। অঙ্কুর রাজ্যটাকে শেষ করে দিচ্ছে। শাহবাদের সূর্যও বুঝি এই অস্তমিত যায়। প্রশিক্ষণ দুর্গের ভেতরেও সে একই পরিবেশ, কারো মুখে হাসি নেই। নারী সৈনিকেরা কালো কাপড় বেঁধেছে বাহুতে। এটা নাকি মিশরের লোক শোক পালনের রীতি। সন্ধ্যায় কোরআন তেলাওয়াত হচ্ছে, কিন্তু বায়াজিদকে দেখে মেহরুন্নেসার অদ্ভুত লাগছিল। 2 দিন ধরে মেহরুন্নেসা তাকে লক্ষ্য করছে। সে আগের মতোই আচরণ করছে। অবশেষে আজ বিকালে মেহরুন্নেসার থাকতে না পেরে বলল, আপনি কি একটুও কষ্ট পাচ্ছেন না? বায়াজিদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমার সঙ্গে চলো। আর কোনো ব্যাখ্যা দিল না। মেহরুন্নেসা তার পিছু পিছু বেরিয়ে এলো। দুর্গের মূল অংশ পেরিয়ে তার জঙ্গলের দিকে সরু পথ ধরল। পথটা খুব একটা ব্যবহৃত হয় না। আগাছা জন্মেছে, শুকনো পাতায় ঢেকে আছে মাটি। হাঁটতে হাঁটতে তারা দুর্গের পেছনে আরও নির্জন অংশে পৌঁছালো। চারিপাশে বিশাল গাছ, সূর্যের আলো ঠিকমতো ঢুকতে পারে না। বায়াজিদ থামলো। মেহরুন্নেসার সামনে তাকে অবাক হয়ে গেল। 2টি কবর পাশাপাশি, খুব যত্ন করে বানানো। একটার শিলালিপিতে লেখা রত্নপ্রভা, অন্যটাতে অরণ্য শাহ। মেহরুন্নেসার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আশ্চর্য হয়ে বলল, এটা কি? বায়াজিদ নিচু হয়ে কবর দুটোর উপর জমে থাকা শুকনো পাতা সরিয়ে দিল। মনে হলো বহুবার এমন করেছে সে। তারপর শান্ত গলায় বলল, এটাই তাদের প্রকৃত কবর। মেহরুন্নেসা হতবাক। কিন্তু মহলে তো কবর আছে, যেখানে সবাই যায়, সেখানে দোয়া পড়ে। সেখানে যদি সেখানেও একটা কবর, শুধু অরণ্যের। বায়াজিদ মাথা তুলল। তার চোখে অদ্ভুত এক ক্লান্তি। হ্যাঁ জানি, তবে মহলের কবরগুলো লোক দেখানো। মেহরুন্নেসার নিঃশ্বাস আটকে গেল। কি কবর কি করে লোক দেখানো হয় শেহজাদা? অরণ্যকে আব্বা মহলে কবর দিতে দেয়নি, আর রতনাকে তো সরিয়ে আনা হয়েছিল। কোনো ধর্ষণের কবর জমিদার গোরস্থানে হবে না বলেছিল। জানো মেহের, ওরা খুব ভাগ্যবান। প্রেমিক প্রেমিকা একদিনে মৃত্যুবরণ করা কিন্তু সহজ কথা নয়। মেহরুন্নেসা শ্যাওলা পড়া পাথরের ফলকের দিকে তাকিয়ে বলল, ওরা দুজন পরাজিত প্রেমিক প্রেমিকা, যারা নিয়তির কাছে হেরে গেছে। বায়াজিদ বুকে হাত গুজে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভুল বললে নূর, ভালোবাসা কখনো পরাজয় মানে না।
মেহরুন্নেসার বুকের ভিতর ধাক্কা লাগলো। হঠাৎ তার মাথায় একটা প্রশ্ন এলো, তাদের ভালোবাসাও তো কত ঝড় তুফান পেরিয়ে এখন এই অবধি এসেছে। বাইজিদের দিকে তাকিয়ে বলল, শেষ বয়সে আমাদেরও এমন এক জোড়া কবর হোক, আপনি আর আমি গত হই একই দিনে। বাইজিদ চোখ সরু করে তাকালো। এমনটা কেন বলছো? মরার শখ জেগেছে বুঝি? শেহজাদা, আমি আগে মারা গেলে কখনো আপনি আমায় ভুলে যাবেন না তো? বাইজিদ কিছু ভাবার ভঙ্গিতে ভ্রুকুচকে মেহরুন্নেসার কাঁধে হাত রেখে বলল, ইহকালে যদি কোনোদিন তুমি তোমার হৃদয় থেকে আমার নাম মুছতে পারো, সেদিন আমিও তোমায় ভুলে যাব। যদি পারো চেষ্টা করো। সন্ধ্যা নামতে শুরু করেছে পশ্চিম আকাশে। সূর্য ডুবে যাওয়ার আগে লালচে আলো ছড়িয়ে দিয়েছে আকাশে। জঙ্গলের গাছগুলোকে দূর থেকে কালো ছায়ার মতো লাগছে। সুনেরা ছটফট করছে প্রশিক্ষণ দুর্গে বসে। একজন নারী সৈনিকের মুখে সে শুনেছে ভোরে কিছু সৈনিক গিয়ে পাহাড়ের চূড়া থেকে মাহাদির দেহ নিয়ে এসেছে। তারপর কোথায় নেওয়া হয়েছে কেউ জানে না। শেষ মুহূর্তে মাহাদি তাকে একটা বুনো গোলাপ দিয়েছিল, পাহাড়ের গায়ে জন্মানো লাল সুবাসিত একটা গোলাপ। তখন রাগে ঘৃণায় ক্রোধে সে ফুলটার দিকেও তাকায়নি, অথচ এমন ফুল দিয়ে ভালোবাসা জানানোর জন্য কত বাইনাই করেছে মাহাদির কাছে। তার দেওয়া ফুলটা অবহেলায় ফেলে আসলেও এখন মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস সেটাই উঠে দাঁড়ালো সে। কাউকে কিছু না বলে দুর্গ থেকে বেরিয়ে গেল। জঙ্গলের পথটা সে চিনে ফেলেছে, কয়েকদিন আগেও এই পথ দিয়ে এসেছিল। পথে শুকনো পাতার উপর পা পড়ছে, খসখস শব্দ হচ্ছে। দূরে পাখিরা শেষবারের মতো ডেকে বাসায় ফিরছে। সুনেরা দ্রুত হাঁটতে লাগলো, প্রায় দৌড়াতে শুরু করলো। খানিকটা দৌড়ে সামনে দেখা দিল সেই পাহাড়। বুকের ভেতরটা হু হু করে উঠলো তার। কষ্ট করে ঢাল বেয়ে উঠতে লাগলো সে। চূড়ায় উঠে রীতিমতো হাঁপাচ্ছে। উপরে সবসময় একটু বেশি হাওয়া বয়, চুলগুলো উঠতে লাগলো। অন্যও বারবার কাত থেকে সরে যাচ্ছে। অবশেষে চূড়ায় পৌঁছালো। তাহলে চারিপাশে ফুরফুরে বাতাস, নিচে বিশাল নদী, দূরে সূর্যাস্তের শেষ আলো। সুনেরা চারিপাশ খুঁজতে লাগলো। তার বুক ধুকপুক করছে, যদি না পায় সত্যি হারিয়ে গেল নাকি। কিছুক্ষণ পর তার চোখ হঠাৎ আটকে গেল একটা পাথরের পাশে। সেখানে পড়ে আছে একটা বুনো গোলাপ, এখনো শুকিয়ে যায়নি পুরোপুরি। সুনেরা এগিয়ে গেল ফুলটার দিকে, হাঁটু গেড়ে বসলো। কাপা কাপা হাতে ফুলটা তুলে নিল। কি এক যন্ত্রণা তাকে আঁকড়ে ধরলো, কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। সুনেরা ফুলটা বুকের সঙ্গে চেপে ধরলো, আর নিজেকে সামলাতে পারলো না। ফুলটা বুকে চেপে ফুপিয়ে কাঁদতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। সোনিয়ারা? সুনেরা চমকে উঠল, দ্রুত ঘুরে দাঁড়ালো। পেছনে দাঁড়িয়ে আছে বায়েজিদ। সন্ধ্যার আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু অবয়বে সে টের পেল। সুনেরা দ্রুত চোখ মুছে নিল, কিছু বলবে বুঝতে পারছে না। বায়েজিদ সামনে এগিয়ে এলো, তার দৃষ্টি গিয়ে থামলো সুনেরার হাতে ধরা গোলাপটার উপর। কয়েক মুহূর্ত সে কোনো কথা বলল না, তারপর খুব শান্ত গলায় বলল, এত কাঁদছিস কেন? সুনেরার বুকটা আবারও মোচড় দিয়ে উঠলো। হাত থেকে প্রায় গোলাপটা পড়ে যাচ্ছিল। সুনেরা অবাক চোখে তাকিয়ে রইল। তার হাতেই মুঠোয় ধরা গোলাপটা কাঁপছে, বাতাসে চুল উঠছে। বায়েজিদ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। গম্ভীর কণ্ঠে বলল, মেরে দিলি আমার বন্ধুকে? সুনেরার বুক ধক করে উঠল, চোখ ভিজে গেল। ভাইজান, বায়েজিদ হাত তুলে থামিয়ে দিল। জানিস, গত রাতে আমি একটা গোপন সুড়ঙ্গের খোঁজে গিয়েছিলাম। বহুদিন ধরে যার সন্ধান করেছিলাম, সেখানেই মাহাদির সাথে দেখা হয় আমার। সুনেরা চমকে উঠল। বায়েজিদ দূরের পাহাড়গুলোর দিকে তাকিয়ে বলল, ও জানতো তুই আসবি। সুনেরা ফিসফিস করে বলল, কিভাবে? কেউ খবর দিয়েছিল ওকে, রাতে তুই আসবি এই পাহাড়ে ওর সাথে দেখা করতে। সুনেরা স্থির হয়ে গেল। বায়েজিদ দীর্ঘশ্বাস ফেলল। কি ছটফটে না লাগছিল রে তাকে। ভালোবাসার কি শক্তি বল। অমন গম্ভীর মানুষটা একটা হাঁটুর বসে মেয়েকে একটা আবার দেখার জন্য ছটফট করছিল। সুনেরা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। বায়েজিদ এবার তার হাতে ধরা গোলাপটার দিকে তাকালো। এই ফুলটা চিনিস? সুনেরা কাপা গলায় বলল। আদি দিয়েছিল। বায়েজিদ ম্লান হেসে বলল, এই ফুলের জন্য আধার হাত জঙ্গলে ঘুরছে পাগলটা। সুনেরা অবিশ্বাস নিয়ে তাকালো। বায়েজিদ বলল, পাহাড়ের ঢালু পাশে যে কাপড় বনটা আছে সেখান থেকে তুলেছে এই বিভিন্ন প্রজাতির গোলাপ। এই জাতের গোলাপ খুব কম জন্মায়, বছরে 1-2টা ফুটলে ভাগ্যে জোরেই যায়। এই ফুলের বিশেষত্ব কি জানিস? শুকানোর পর বেশ মজবুত থাকে, পচে নরম হয়ে যায় না, আজীবন সংগ্রহ করে রাখা যায়। অনেকে অলংকার করে পরে। সুনেরার গলা আটকে এলো। বায়েজিদ আবারও বলল, ও বলেছিল শাহিদ ফুল ভালোবাসে, কখনো কিছু দেই না। আজকে গেলে খালি হাতে যাওয়া যাবে না। এবার সুনেরা দাঁড়িয়ে থাকতে পারল না, ধপ করে বসে পড়ল মাটিতে। বায়েজিদ নিচু স্বরে বলল, জানিস সবচেয়ে কষ্টের কথা কি? সুনেরা মাথা তুলল না। শেষবার যখন ওর সাথে দেখা হয়েছিল, ও একবারও নিজের কথা বলেনি। 4বার জিজ্ঞাসা করেছিলাম তুই ঠিক আছিস তো, কিন্তু ও শুধু তোমার কথাই বলছে। বায়েজিদ আকাশের দিকে তাকালো। আমার মনে হয় না পৃথিবীতে কেউ কখনো তোকে মাহাদির মতো ভালোবাসছে। সুনেরা এবার হাউমাউ করে কেঁদে উঠল, গোলাপটা বুকের সাথে চেপে ধরে কাঁদতে কাঁদতেই বলল, ও নরপিচাসদের দলে যোগ দিয়েছিল।
ও আমাকে এতিম করেছে, আমার আব্বাকে হত্যা করেছে, আর কারো ক্ষতি করার আগে ওকেই শেষ করে দিয়েছি। যাকে হত্যা করেছি সেই মাহাদিকে আমি ভালোবাসিনি। আমি যাকে ভালোবেসেছিলাম সে ন্যায়পরায়ণ যোদ্ধা ছিল, অন্যায়ের কাছে মাথা নত করতো না। আর এই মাহাদি নিজের মালিককে হত্যা করেছে, আমার আব্বা। সুনেরার কথা শেষ হওয়ার আগে বায়েজিদ ধমকে উঠল। কি তখন থেকে আব্বা আব্বা করছিস? আমি আদেশ করছিলাম মাহাদিকে বাকের শাকে খুন করতে। গতকাল পাহাড় থেকে ফেরার পর সুনেরার গা কাঁপিয়ে জ্বর আসে। এদিকে রাজ্য দখলের পায়তারা, সব মিলিয়ে আউলা ঝাউলা শাহবাদ। বায়েজিদ মাথায় হাত দিয়ে বসে আছে। অঙ্কুরের বিশাল বহরের কাছে তারা নস্যি এখন, কারণ বেশিরভাগ সৈন্য তাদের কাছে বন্দী। হুট করে কি এক চিন্তা এলো বায়েজিদের মাথায়। টেবিল থেকে কাগজ নিয়ে দোয়াতে কালি লাগিয়ে লিখতে বসলো। একখানা চিঠি লিখে ফেললো তৎক্ষণাৎ। এই তার শেষ চেষ্টা। এটা ফলপ্রসূ না হলে রাজ্য ত্যাগ করতে হবে স্ত্রী সন্তান নিয়ে। চিঠিখানা একটা লোহার 4 আঙ্গুল সমান ছোট্ট বাক্সে ভরে তার শ্বেত অশ্ব শিমুর্গের গলায় বেঁধে দিল। ঘোড়ার পিঠে দুটো বাহবামূলক থাপ্পড় মারতে রেশাধ্বনি তুলে ছুটে গেল। বায়েজিদ অদূরে আনমনেছে। বাচ্চারা এখানে থাকতে চাইছে না, কি এক মুসিবত। এদিকে হেকিম জানালো সুনেরার অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। বায়েজিদ ভাবলো আর সুনেরাকে এভাবে রাখা যাবে না, জানাতে হবে সবটা। বড় বড় পা ফেলে হেঁটে গেল হেকিমের ঘরে। দাসীদের বাইরে যাওয়ার নির্দেশ দিল। সুনেরার জ্বরে পোড়া কপালটায় হাত রেখে বলল, অনুশোচনা হচ্ছে বোন? ঠিক কি নিয়ে অনুশোচনা হচ্ছে বলতো? যাকে বাবা বলে সম্বোধন করতি, ভালোবাসতি, নিজে আদর্শ মানতি, সে এমন জানোয়ার বেয়ালো সেটা শুনে? নাকি বিনা অপরাধে নিজের ভালোবাসাকে হত্যা করেছিলি সেই অপরাধ বোধে? সুনেরার আগুনের মতো দপদপে চোখ জোড়া দিয়ে অনর্গল গড়িয়ে পড়ছে পানি। বায়েজিদ মৃদু হেসে বলল, মাহাদি বেঁচে আছে সুনেহারা, তোর অতটুকু তলার খোঁচায় ওর কিচ্ছু হয়নি। হ্যাঁ, তবে বড়সড় ক্ষতি হয়েছে, এখন বিশ্রামে আছে ও। বায়েজিদ উঠে যেতে নিলে সুনেরা হাত ধরল। ভাইজান। বায়েজিদ ফের নিজের জায়গায় বসে। সুনেরা ক্লান্ত চোখ দুটো টেনে টুনে খুলে বায়েজিদকে বলে, সে রাতে আমি আরেকজন বর্ম পরিহিত পুরুষকে জাহাজের ডিগিতে দেখেছিলাম, সে কে? বায়েজিদ অকপটে উত্তর দিল, আমি। সুনেরা অবাক হয়ে তাকায়। বায়েজিদ কাঁথাটা সুনেরার গায়ে টেনে দিয়ে বলে, বিশ্রাম নে, খুব শীঘ্রই আমাদের রাজ্য জয় করতে হবে। তোকে ছাড়া হবে নাকি পাগলি? তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। ফিরে যেতে নিয়ে দরজার সামনে থেকে আবারও ফিরে বলে, আর হ্যাঁ, রাজ্য জয় করার পর কিন্তু তার দায়ভার আমি ওই পাথর মনকে দিব না, মাকে কথা দিয়েছিলাম তো। বায়েজিদ চলে যায়। সুনেরার চোখ ভরে ওঠে আনন্দ অশ্রুতে। গতরাতে বায়েজিদের কাছে সবটা শুনে পাজরের হাড়গুলো নড়বড়ে হয়ে গেছে তার। এত বছর ধরে অঙ্কুরকে বাকেশাহী প্রশ্রয় দিয়ে এসেছে, এমনকি মেহেরুন্নেসাকে কয়েকবার হত্যা করার চেষ্টা করেছে, বায়েজিদকে হত্যার চেষ্টা করেছে, এমনকি নিজের স্ত্রী মাইমুনা শেখকেও বাকেশাহ হত্যা করিয়েছে। ভালো মানুষের আড়ালে থাকা এই নোংরা মুখখানাকে এতকাল নিজের আদর্শ মেনে এসেছে সে। ঘেন্না হচ্ছে নিজের উপরেও। বিশাল ভবনটার বারান্দায় মাথা ঝুঁকিয়ে চোখ বন্ধ করে বসে আছে বায়েজিদ। মেহেরুন্নেসা এসে কাঁধে হাত রাখলো। বায়েজিদ চোখ বন্ধ রেখে মেহেরুন্নেসাকে টেনে এনে কোলে বসালো। বিবাহের পর থেকে একের পর এক ঝড় তাদের জীবনে। স্ত্রীকে সময় দিয়ে উঠতে পারে না। মেহেরুন্নেসা বায়েজিদের পাঞ্জাবির বোতাম আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করে মিনমিন করে বলে, খালি যুদ্ধ জয় করলেই হবে, প্রেমিকার মন জয় করতে হবে না? মানুষের মন জয় করেছে যুদ্ধ জয় করা সহজ পীড়িত মা। মেহেরুন্নেসার অভিমান হয়। উঠে যেতে নিলে বায়েজিদ ফের টেনে কোলে বসায়। কানের পাশে থাকা চুলগুলো গুজে দেয় আলগোছে। প্রিয়তমার চোখে পানি খেয়াল করে বায়েজিদ বলে, কাছের জানলায় পানি জমিছে, চোখেও আছে নাকি একটু? মেহেরুন্নেসা জবাব দেয় না। বায়েজিদ আরো কাছে আনে মেহেরুন্নেসাকে। রাশভারী গলায় বলে, দূরের ওই পাহাড় দেখতে পাচ্ছ মেহের? পাচ্ছি। অথচ পাহাড় সন ব্যথা নিয়ে আমি তোমার পাশে বসে আছি, তা দেখতে পাচ্ছ না? তবে তোমার মন জিতলাম কই? মিশর, সূর্য আর বালুর দেশ। দিগন্ত জোড়া সোনালী মরুভূমি যেন আকাশের সঙ্গে মিশে গেছে। দিনের বেলা উত্তপ্ত বালুকণা ঝলসে ওঠে সূর্যের আলোয়, আর সন্ধ্যা নামলে সেই একই মরুভূমি রক্তিম আভায় রূপকথার মতো সুন্দর হয়ে ওঠে। তবে মিশর মানেই শুধু মরুভূমি নয়, এই রাজ্যের প্রাণ হলো মহান নদী নীলনদ। নীলনদের 2 তীর জুড়ে সবুজ শস্যক্ষেত্র, খেজুরের বাগান, আঙ্গুরলতা আর অসংখ্য গ্রাম। দূর থেকে দেখলে মনে হয় সোনালী মরুভূমির বুকে কেউ সবুজ রেশমের ফিতা বিছিয়ে দিয়েছে। নদীর বুক চিরে ভেসে চলে বিশাল পালতোলা জাহাজ। বন্দরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে বণিকদের নৌযান। মসজিদের সুউচ্চ মিনার থেকে 5 ওয়াক্ত আজানের ধ্বনি ভেসে আসে। বাজারগুলো সুগন্ধিতে ভরা, দারুচিনি, কোথাও জাফরান, কোথাও বা গোলাপ জল আর আগর কাঠের গন্ধ।
মিশরের রাজধানীর কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদ। সাদা মার্বেল পাথরে নির্মিত সেই প্রাসাদ দূর থেকেই চোখে পড়ে। উঁচু গম্বুজে খোদাই করা স্তম্ভ, রঙিন কাচের জানালা, ফোয়ারা আর বাগানে ঘেরা বিশাল অঙ্গন। বিকেলে রাজপ্রাসাদের পশ্চিম বাগানে বসেছিলেন রাজকুমারী জাহারা আল আমিরা। মিশরের মানুষ তাকে ডাকত নীল নদের চাঁদ। একটা সাদা মার্বেলের চৌকিতে বসেছিলেন তিনি। তার সামনে ছোট্ট ফোয়ারার জলে সূর্যের আলো চিকচিক করছে। চারিপাশে গোলাপ জুইয়ার নীল শাপলার বাগান। খেজুর গাছের ফাঁক দিয়ে দূরে দেখা যাচ্ছে নীল নদের জল। জাহারা আল আমিরার সৌন্দর্যের কথা মিশরের সীমানা পেরিয়ে বহুদূর পর্যন্ত সুনাম রয়েছে। কোমর ছাপিয়ে যাওয়া ঘন কালো চিল যেন অমাবস্যার রাত। চোখ দুটো দীর্ঘ, গাঢ় বাদামি, চোখের পল্লব এত দীর্ঘ যে নিচে ছায়া পড়ে গালে। গায়ের রং উজ্জ্বল সোনালী গমের মতো, নাক তীক্ষ্ণ, ঠোঁট গোলাপের পাপড়ির মতো কোমল। হাসলে ডান গালে ছোট্ট টোল পড়ত। কিন্তু শুধু রূপের কারণেই তিনি বিখ্যাত ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানী, সাহসী, অশ্বচালনায় পারদর্শী, ধনুক চালাতে জানতেন, রাজনীতি বুঝতেন, আর প্রয়োজন হলে সভাকক্ষে প্রবীণ মন্ত্রীদেরও ভুল ধরিয়ে দিতে পারতেন। বিকেলে তিনি হাতে একটা পাণ্ডুলিপি নিয়ে বসেছিলেন। প্রাচীন চিকিৎসা বিজ্ঞানের উপর লেখা একটা বই, কিন্তু বইয়ের পাতায় চোখ থাকলেও মন ছিল অন্য কোথাও। তার দৃষ্টি বারবার চলে যাচ্ছিল নীল নদের দিকে। হঠাৎ দূর থেকে ঘোড়ার ক্ষিপ্রখুরে শব্দ ভেসে এলো। একজন প্রহরী দ্রুত এগিয়ে এলো। তার পিছনে একটা ঘোড়া, শ্বেতবর্ণ, রাজকীয়, দীর্ঘকায়। ঘোড়াটিকে দেখেই জাহারার বুক ধক করে উঠল। সেই মুর্গ? ফিসফিস করে বললেন তিনি। ঘোড়াটাকে তিনি চিনলেন। কিভাবে চিনবেন না? বহু বছর আগে শাহবাদে তিনি এই ঘোড়ার পিঠে বায়েজিদকে ছুটতে দেখেছিলেন। তিনি তরুণী ছিলেন, আর বায়েজিদ ছিলেন সুদর্শন টকবগে যুবক। তার চোখের সামনে হঠাৎ বহু বছরের পুরনো দৃশ্য ভেসে উঠল। এক তরুণ শাহজাদা, সবুজাব চোখ, দৃঢ় মুখশ্রী, অহংকারহীন ব্যক্তিত্ব। জাহারা দ্রুত উঠে দাঁড়ালেন। প্রহরী মাথা নত করে চামড়ার নলটি এগিয়ে দিল। তার আঙ্গুল কেঁপে উঠল। শাহবাদের রাজমোহর, বায়েজিদের স্বাক্ষর। বহু বছর পরও সেই স্বাক্ষর তিনি ভোলেননি। চিঠি খুলতে তার বুকের ভেতর অদ্ভুত একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল। এই মানুষটাকে তিনি কোনোদিনও ভুলতে পারেননি, বিয়ে অবধি করেননি আজও। যৌবনের প্রথম সময়টাতে তিনি এমন একজন পুরুষকে দেখেছিলেন যে তার রূপের প্রশংসা না করে তার মতামতের প্রশংসা করেছিল। যেখানে নিজের ছোট চাচার কলুষিত স্পর্শের শিকার হয়েছিল জাহারা, সেখানে বায়েজিদের নজর ছিল মারাত্মক সংযত। আত্মসম্মানের সাথে চোখের দিকে তাকিয়ে কথা বলেছিল, কখনো তাকে তোষামত করেনি। অজান্তে হৃদয়ের একটা অংশ তার জন্য রেখে দিয়েছিলেন তিনি। যদিও জানতেন বায়েজিদের হৃদয়ে অন্য একজনের স্থান আছে, তবুও মাঝে মাঝে রাতে প্রাসাদের ছাদে দাঁড়িয়ে তিনি ভাবতেন, যদি জীবনটা অন্যরকম হতো, যদি তাদের প্রথম দেখা অন্য কোনো সময় হতো, বায়েজিদও তার প্রেমে পড়তো। যদি চিঠির শব্দগুলো পড়তে পড়তে তার মুখের হাসি মিলিয়ে গেল। বায়েজিদ সাহায্য চেয়েছে, মাত্র কয়েকটি লাইন লিখেছে জাহারার উদ্দেশ্যে। প্রতিটা লাইনের আড়ালে ভয়ঙ্কর সংকটের ছায়া। জাহারা ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। অদ্ভুতভাবে তার বুকের ভেতর বহুদিনে চাপা অনুভূতিগুলো আবারও জেগে উঠল। সেই শ্রদ্ধা, সেই মুগ্ধতা, সেই অসমাপ্ত ভালোবাসা যা নিয়ে সে শাহবাদ থেকে ফিরেছিল। আর সে মুখ হয়নি। এক ফোঁটা হাসি ফুটল তার ঠোঁটে। এত বছর পরেও তুমি সাহায্য চাইতে আমার কাছে এলে বায়েজিদ? আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো আমায়। তার কণ্ঠে অভিমান। এই অভিমানও যেন এক ধরনের কোমল সুখ। পৃথিবীর হাজার মানুষের মধ্যে এই মানুষটার জন্যই তার নিশি আক্ষেপে কাটে। তিনি চিঠিটা বুকে চেপে ধরলেন, তারপর সোজা হয়ে দাঁড়ালেন। উচ্চস্বরে বললেন, সেনাপতিকে ডাকা হোক। সেনাপতি আসলে আদেশ দিল। যুদ্ধজাহাজ প্রস্তুত করো, অশ্বারোহী বাহিনী সমেত করো। সেনাপতি অবাক হলো ভীষণ। কোন রাজ্য কি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে? ক্ষমা করবেন মহারানী, কিন্তু শাহবাদ দখল করেছে এক পৈশাচিক শয়তান। তাদের কাছে বন্দী আমাদের দেশের নামি দামি সকল চিকিৎসক। তারা আমাদের দেশের চিকিৎসকদের অপহরণ করে বিজ্ঞানের ভুল ব্যবহার করছে। শাহজাদা বায়েজিদ সাহায্য চাচ্ছে, তাদের সৈন্যও সেই শত্রুপক্ষের কাছেই বন্দী। সেনাপতি হুকুম পেয়ে গেল। জাহারা আল আমিরা পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আছেন। দূরে সূর্য ডুবে যাচ্ছে। তার যে হৃদয়ের গভীরে বহুদিনের সুপ্ত অনুভূতি আবারও জেগে উঠছে। এই নারী বহু বছর ধরে নীরবে ভালোবেসে এসেছে এক দূর দেশের শাহজাদকে। মিশরের রাজপ্রাসাদের রাজকুমারী জাহারা আল আমিরার আদেশে অস্ত্রাগার খোলা হয়েছে। সেনাপতি সহ নৌবহরের তালিকা তৈরি হচ্ছে। ঘোড়ার খাদ্য, পানীয় জল, চিকিৎসক, কামার, রসদ সবকিছুর হিসাব করা হচ্ছে। তবে এসবের আগে জাহারা নিজের কক্ষে ফিরে গেলেন। কক্ষে জানালা খুললেই দূরে নীল নদ দেখা যায়। সন্ধ্যার আলোয় নদীর পানি রূপালী হয়ে উঠেছে। বাতাসে পর্দা উঠছে। জাহারা নিজের লেখার টেবিলে বসলেন। তার সামনে খোলা কাগজের কাদি আর কালিতোয়াত, ময়ূরের পালকের কলম। কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। কত বছর পর বায়েজিদের কাছে লিখছেন? 15, 16, হয়তো তারও বেশি। ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। তারপর লেখা শুরু করলেন। শাহবাদের শাহজাদা বায়েজিদ, তোমার পত্র পেয়েছি। তোমার প্রয়োজনের সময় মিশর নীরব থাকবে না। আমি নিজে বাহিনী নিয়ে রওনা হচ্ছি।
আল্লাহ চাইলে খুব শীঘ্রই দেখা হবে। জাহারারা আল আমিরা। চিঠিটা শেষ করে তিনি অনেকক্ষণ তাকিয়ে রইলেন শেষ লাইনটার দিকে। খুব শীঘ্রই দেখা হবে। এই কয়েকটা শব্দের মধ্যে কত বছরের না বলা কথা লুকিয়ে আছে সেটা শুধু তিনিই জানেন। তার এক ঝলক দেখা পাওয়ার জন্য মনটা কতই না আকুপাকু করেছে এতকাল। অবশেষে চিঠিটা গুটিয়ে সিলমোহর লাগানো হলো। এরপর ডাকা হলো শিমুরকে। সাদা ঘোড়াটা প্রাসাদের অঙ্গনে দাঁড়িয়েছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়েও যেন ক্লান্ত হয়নি। যাহারা নিজ হাতে তার কপালে হাত বুলিয়ে দিলেন। তোমার মালিককে বলো। বলেই থেমে গেলেন। তারপর মৃদু হেসে বললেন, না, কিছু বলো না, চিঠিই যথেষ্ট। চিঠি বাঁধা হলো শিমুর্গের গলায়। কিছুক্ষণ পরই ঘোড়াটা মরুভূমির পথ ধরে ছুটে চলল। অবশেষে শিমুর পৌঁছে গেল শাহাবাদের প্রশিক্ষণ দুর্গে। বিকেলে বায়েজিদ সৈন্যদের সঙ্গে আলোচনা করছিল। একজন প্রহরী হঠাৎ দৌড়ে এসে বলল, শাহজাদি শিমুরগো ফিরেছে। বায়েজিদ প্রায় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। দুর্গের ফটকের দিকে এগিয়ে যেতে দেখলো তার প্রিয় অশ্বটা দাঁড়িয়ে আছে। বায়েজিদের মুখে বহুদিন পর সত্যিকারের হাসি ফুটে উঠল। সে এগিয়ে গিয়ে ঘোড়ার গলা জড়িয়ে ধরল। ফিরে এসেছিস? শিমুর নাক ঘষল তার কাঁধে। তারপর বায়েজিদ চিঠিটা খুলল। পড়তে পড়তে তার চোখে দীর্ঘদিন পর আশার আলো ফুটে উঠল। মিরান পাশে দাঁড়িয়েছিল। বায়েজিদ চিঠিটা গুটিয়ে বলল, তারা আসছে, তারা আসছে, শোনো সবাই, তারা আসছে। মিরান ভ্রু তুলল। কারা? বায়েজিদের চোখে খুশির ঝিলিক। মিশরীয় বাহিনী আসছে। এবার আমরা রাজ্য জয় করব, শয়তানদের শাস্তি দেব। সবাই জানে মিশরের সামরিক শক্তি কোনো সাধারণ রাজ্যের মতো নয়। এদিকে শত মাইল মাইল দূরে মিশরে তখন যুদ্ধ প্রস্তুতি পুরোদমে চলছে। নীলনদের বিশাল ঘাটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যুদ্ধজাহাজ। কামাররা তালোয়ার ধার দিচ্ছে। ধনুকের ছিলা পরীক্ষা করা হচ্ছে। বর্ম পালিশ করা হচ্ছে। অশ্বারোহী বাহিনী মাঠ জুড়ে মহড়া দিচ্ছে। সৈন্যদের পতাকায় বাতাস লেগে ফটফট শব্দ হচ্ছে। সোনালী মরুভূমির বুক কাঁপিয়ে যুদ্ধের ডাক ভাসছে। রাজকুমারী যাহারা নিজেও প্রস্তুত হচ্ছেন। তার কক্ষে দাসীরা ভ্রমণের পোশাক গুছিয়ে রাখে। সেনাপতিরা একের পর এক এসে নির্দেশ নিচ্ছে। কিন্তু সবার অগোচরে একসময় তিনি জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। দূরে নীলনদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। বহু বছর আগে বিদায়ের দিনে তিনি ভেবেছিলেন হয়তো আর কখনো দেখা হবে না, কিন্তু ভাগ্য আবার তাদের পথ এক করে দিয়েছে। যদিও কোনো উৎসব বা কোনো সন্ধি চুক্তির জন্য নয়, যুদ্ধের জন্য। সেই যুদ্ধের শেষ প্রান্তে অপেক্ষা করছে শাহাবাদের শাহজাদা জাহারার প্রেমিক পুরুষ। দুদিন পর বৈশাখ মাস শুরু হলো। শীতের শেষ স্মৃতিগুলো অনেক আগে মিলিয়ে গেছে। চারিদিকে এখন নতুন পাতা আর সবুজ। গাছে গাছে কচি পাতা, বনে বুনো ফুলের সমারোহ। গরম এখনো পুরোপুরি চেপে বসেনি, তবে বাতাসে বৈশাখের আগমনী স্পষ্ট। প্রকৃতির এই নতুন সাজ কারো চোখে পড়ছে না। রাজ্য দখল করেছে নরপিশাচরা। প্রজাদের মনে শান্তি নেই। প্রশিক্ষণ দুর্গের ভেতরে যুদ্ধের প্রস্তুতি চলছে। কামাররা দিনরাত আগুন জ্বালিয়ে অস্ত্র তৈরি করছে। তাদের অস্ত্রাগার অঙ্কুরের দখলে। তাছাড়া সংখ্যায় তারা খুবই কম। অঙ্কুরের বিশাল বাহিনী, তার সঙ্গে রয়েছে অচেনা বিদেশি সৈন্যদল, অসংখ্য অশ্বারোহী, অসংখ্য ধনুর্ধর। আর তাদের যুদ্ধ করার ইচ্ছা, সাহস কিন্তু সৈন্য কম, খুবই কম। দুর্গের প্রাচীরের উপর দাঁড়িয়ে মেহেরুন্নেসা দূরের মাঠের দিকে তাকিয়ে আছে। তার বুকের ভেতরে অস্বস্তি। বায়েজিদ যতই নিশ্চিত দেখাক, সে বুঝতে পারছে পরিস্থিতি কতটা ভয়াবহ। সে ধীরে ধীরে বলল, এত অল্প সৈন্য নিয়ে আমরা কিভাবে যুদ্ধ করব? পাশে দাঁড়িয়ে থাকা সুনেহরা কোনো উত্তর দিল না। তার মনও অন্য কোথাও পড়ে আছে। দূর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। প্রথমে মনে হলো বজ্রধ্বনি, তারপর শব্দটা আরো স্পষ্ট হতে লাগলো। হাজারো হাজারো মানুষের সম্মিলিত কণ্ঠ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুর্গের প্রাচীরে দাঁড়িয়ে থাকা সবাই একসঙ্গে ঘুরে থাকালো। শব্দটা আসছে পূর্ব দিক থেকে। প্রহরীরা দ্রুত সতর্ক হয়ে গেল। ধনুক তুলে ধরল। মেহেরুন্নেসার বুক ধক করে উঠল। দিগন্তের কাছে ধুলোর বিশাল মেঘ উঠছে। মনে হচ্ছে পুরো মাটি কাঁপছে। ধীরে ধীরে দৃশ্যটা স্পষ্ট হতে লাগলো। প্রথমে দেখা গেল পতাকা, অনেকগুলো পতাকা। তারপর দেখা গেল অশ্বারোহী বাহিনী। তারপর আরো যেন শেষই হচ্ছে না। সূর্যের আলোয় ঝলমল করছে অসংখ্য বর্ম, অসংখ্য বর্ষা, অসংখ্য তালোয়ার। সামনের সারিতে কালো সোনালী পতাকা উঠছে। পতাকার গায়ে সোনালী আরবি হরফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেহেরুন্নেসার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। দুর্গের উপর দাঁড়িয়ে থাকা সৈন্যরা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। এত বিশাল বাহিনী তারা জীবনে খুব কম দেখেছে। এদিকে দুর্গের নিচে ইতিমধ্যে হইচই শুরু হয়ে গেছে। মিরান দ্রুত প্রাচীরে উঠে এলো। তার পেছনে বায়েজিদ দূরে সেনাবাহিনীর দিকে তাকিয়ে রইল। অনেকদিন পর তার মুখে এমন হাসি ফুটলো। মেহেরুন্নেসা বহু মাস দেখেনি এমন হাসি। আজ মন ভরে দেখলো। মেহেরুন্নেসা অবাক হয়ে বলল, আপনি হাসছেন কেন? বায়েজিদ দৃষ্টি না সরিয়ে উত্তর দিল, কারণ শাহাবাদের বিজয় এগিয়ে আসছে বেগম। সেনাবাহিনীর মাঝখান থেকে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো একটা বিশাল সাদা অশ্ব। অশ্বটির পিঠে বসে আছে সোনালী অলঙ্করণ করা বর্ম পরা এক নারী। তার পেছনে সারি সারি সেনাপতি, আর তারও পিছনে হাজার হাজার সৈন্য। সূর্যের আলোয় নারীর কালো চুল বাতাসে উঠছে। তিনি সোজা তাকিয়ে আছেন প্রশিক্ষণ দুর্গের দিকে। মেহেরুন্নেসা অবাক হয়ে ফিসফিস করলো। উনি কে? বায়েজিদের চোখে তখন অদ্ভুত এক প্রশান্তি। সে ঠোঁটে হাসি নিয়ে বলল,
মিশরের রাজকুমারী জাহারা আল আমিরা। সকালের কুয়াশা এখন আবছা আবছা পড়ে। বৈশাখ এসে গেছে যে দুর্গের উঠানে সারি সারি সৈন্য দাঁড়িয়েছে। সবাই বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। বর্ম পড়ছে, তরবারি ধার পরীক্ষা করছে, ঘোড়ার জিন বাজছে, কামাররা শেষ কয়েকটা অস্ত্র মেরামত করে দিচ্ছে। রান্নাঘরে বড় বড় হাঁড়িতে সৈন্যদের জন্য খাবার রান্না হচ্ছে। মিশরের সৈন্যরা সংখ্যা এত বেশি যে পুরো দুর্গ আর আশেপাশের মাঠ ভরে গেছে। শাহাবাদের বেঁচে থাকা সৈন্যদের বল হয়েছে মিশরীয়দের পাশে পেয়ে। এতদিন তারা নিজেদের রাজ্যকে শত্রুর হাতে দেখে বুকের ভেতর আগুন নিয়ে বেঁচেছে। আজ সেই আগুনে জবাব দেওয়ার দিন। বায়েজিদ দুর্গের উঁচু প্রাচীরে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে। তার পাশে মেহেরুন্নেসা। মেহেরুন্নেসার মুখে চিন্তার ছাপ। তবে মিশরের বিশাল বাহিনী দেখে তার বুকের পাথরটা কিছুটা নেমেছে। নিচে রাজকুমারী জাহারা নিজের ঘোড়ার পাশে দাঁড়িয়ে সৈন্যদের সঙ্গে কথা বলছিলেন। মিশরের সৈন্যদের পোশাক শাহাবাদের সৈন্যদের থেকে আলাদা। তাদের মাথায় ধাতব টুপি, বুকে সোনালি নকশা করা বর্ম, অনেকের হাতে লম্বা বর্ষা, অনেকের হাতে বাঁকা মিশরীয় তরবারি। বায়েজিদ নিচে নেমে জাহারার সামনে গিয়ে দাঁড়ালো। তোমার সাহায্য না পেলে আমরা হয়তো কখনো আর শাহাবাদ ফিরে পেতাম না। কি বলে যে ধন্যবাদ দেই তোমায়। জাহারা হালকা হেসে বললেন, ধন্যবাদ পরে দিও, আগে রাজ্যটা উদ্ধার করি। বায়েজিদ মৃদু হাসলো। মেহরুন্নেসা চোখ শুরু করে তাকায় তাদের তুমি বলা দেখে। তাছাড়াও রাজকুমারী কেমন ঈর্ষান্বিত হয়ে তাকায় মেহেরের দিকে। এসেছে পর থেকে একবার আলাপও করেননি। মেহের আকবরে দু একটা কথা বলেছে, তেমন পাত্তা দেয়নি। চন্দ্রা আসলো সবার জন্য শরবত নিয়ে। বড় বড় ঝাড়ি পূর্ণ করে শরবত আনলো। এটা খেয়েই সবাই রওনা হবে। বায়েজিদের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। চন্দ্রার বুদ্ধিমত্তায় খুশি হয় খুব। মাথায় হাত বুলিয়ে দেয় বোনের। তারপর যুদ্ধযাত্রা শুরু হলো। সামনে অশ্বারোহী বাহিনী, তারপর পদাতক সৈন্য আর রসদবাহী গাড়ি, সবশেষে চিকিৎসক আর সহায়ক দল। হাজার হাজার মানুষের পদচারণায় মাটি কাঁপছে। ঘোড়ার খুরের শব্দে চারিদিক মুখর। পতাকাগুলো বাতাসে উঠছে। মেহেরুন্নেসা, সুনেহারা, চন্দ্র এবং অন্য নারীরাও পিছনের অংশে থাকলো। যদিও তারা সরাসরি যুদ্ধে নামবে না, তবুও আহতদের সেবা এবং অন্যান্য কাজে প্রস্তুত থাকবে। দুপুরের দিকে তারা শাহাবাদের কাছাকাছি পৌঁছে গেল। দূর থেকে দেখা যাচ্ছে প্রাসাদের মিনার। দেখা যাচ্ছে সেই পরিচিত রাজপ্রাসাদ যেখানে তাদের সুখের নীড়। আজ সেটার উপর শত্রুর দখল। বায়েজিদের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। শাহাবাদের বাইরে প্রহরীরা প্রথমে এত বড় বাহিনী দেখে ভয়ে হতভম্ব হয়ে গেল। তারপর দ্রুত ভেতরে খবর পাঠালো। অঙ্কুর প্রাসাদের সভাকক্ষে বসেছিল। এক সৈনিক দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে খবর দিল, হুজুর হুজুর, বিশাল এক বাহিনী আসছে। বেশভূষা দেখে মনে হচ্ছে মিশরের সৈন্য। অঙ্কুর হো হো করে হেসে উঠল। সব সৈন্যকে প্রস্তুত আছে। এক কাজ করো, ফটক বন্ধ করো, প্রাচীরে ধনুর্ধর মোতায়েন করো। সঙ্গে সঙ্গে মহলের ভেতরে যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে গেল। বায়েজিদ তার সৈন্যদের কয়েক ভাগে ভাগ করে দিল। মিরান থাকবে ডান দিকে, আবিদ থাকবে বাম দিকে। মিশরের প্রধান বাহিনী মাঝখান দিয়ে আঘাত করবে। পরন্ত দুপুরে যুদ্ধ শুরু হলো। প্রথমে দুই পক্ষের ধনুর্ধরা তীর ছুটতে শুরু করলো। আকাশ কালো হয়ে গেল। হাজার হাজার তীর একসাথে উঠছে। অনেক সৈন্য মাটিতে পড়ে যাচ্ছে, অনেকের ঢালে তীর গেঁথে যাচ্ছে। বায়েজিদের বাহিনী ধ্বনি দিল লা ইলাহা ইল্লাল্লাহ। শুরু হলো সামনাসামনি লড়াই। মিশরের অশ্বারোহী বাহিনী ভয়ঙ্কর বেগে ধেয়ে এলো। তাদের ঘোড়াগুলো বিশাল, সৈন্যরা প্রশিক্ষিত। অঙ্কুরের সামনের সারি বেশিক্ষণ টিকতে পারল না। মুহূর্তে তাদের প্রতিরক্ষা ভেঙে গেল। বায়েজিদ নিজে সামনে থেকে যুদ্ধ করছে। বহুদিন পর সে আবার নিজের রাজ্যের মাটিতে তরবারি চালাচ্ছে। তার লক্ষ্য শাহাবাদকে মুক্ত করা। মিরানও একের পর এক শত্রুকে পরাস্ত করছে। আবিদ সৈন্যদের নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। বায়েজিদের বাহিনী ফের ধ্বনি দিল নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনিতে মিশরীয় সৈন্যদের মনোবল আরও বেড়ে গেল। যুদ্ধ ঘন্টার পর ঘন্টা চলতে লাগলো। প্রাসাদের বাইরে প্রথম দেওয়াল দখল হয়ে গেল। তারপর দ্বিতীয় প্রতিরক্ষা বলয়ও ভেঙে গেল। অঙ্কুরের সৈন্যরা একের পর এক পিছিয়ে যেতে লাগলো। অনেকেই আত্মসমর্পণ করলো, অনেকেই পালিয়ে গেল। সন্ধ্যা নামার সময় যুদ্ধ এসে পৌঁছালো প্রাসাদের মূল ফটকে। শাহাবাদের বিশাল দরজার সামনে দাঁড়িয়ে আছে বায়েজিদ। তার বর্মে ধুলো লেগেছে, হাতে রক্তমাখা তরবারি। তার পাশে মিরান, আবিদ, জাহারা আর হাজার হাজার সৈন্য। প্রাসাদের বিশাল ফটকের অন্য প্রান্তে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে অঙ্কুরের বাহিনী। তাদের হাতে ঢাল, বর্ষা, তালোয়ার। প্রাচীরের উপর ধনুর্ধর সৈন্যরা প্রস্তুত। গরম বাতাসে পতাকাগুলো ফটফট করে উঠছে। মানে বাহিরে যা ছিল সব লোক দেখানো, ভিতরে কঠিন পরিকল্পনা এঁটে রেখেছে অঙ্কুর। মিশরের অশ্বারোহী দল সামনে অবস্থান নিয়েছে। শাহাবাদের সৈন্যরা দুই পাশে ছড়িয়ে পড়েছে। মিরান, আবিদ, জাহারা সকলেই নিজ নিজ বাহিনী নিয়ে প্রস্তুত। হঠাৎ যুদ্ধের শিঙ্গা বেজে উঠল অঙ্কুরের দিক থেকে। মুহূর্তের মধ্যে দুই বাহিনী একে অপরের দিকে ধেয়ে এলো। চারিদিক কেঁপে উঠল ঘোড়ার খুরের শব্দে। ঢালের সঙ্গে ঢালের সংঘর্ষে ঝনঝন শব্দ উঠতে লাগলো। মিশরের অশ্বারোহীরা প্রথম আঘাত হানল। বর্ষা নামিয়ে তারা সোজা শত্রুর মাঝখানে ঢুকে পড়ল। অনেকে সৈন্য ছিটকে পড়ে গেল।
সামনের সারি বিশৃঙ্খলা হয়ে উঠল, কিন্তু অঙ্কুরের বাহিনীও সহজে ভাঙার নয়। তারা দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করলো। যুদ্ধক্ষেত্র জুড়ে শুধু ধুলো আর চিৎকার। বায়েজিদ নিজেদের সৈন্যদের নিয়ে মাঝখান দিয়ে পথ তৈরি করতে লাগলো। তার লক্ষ্য প্রাসাদের ভেতরে ঢোকা। ঠিক তখনই দূরে হঠাৎ হইচই শুরু হলো। সকলের দৃষ্টি ঘুরে গেল। একটা কালো অশ্ব দ্রুত বেগে যুদ্ধক্ষেত্রের দিকে ছুটে আসছে। ঘোড়ার পিঠে বসা মানুষটির গলায় মোটা কাপড় বাঁধা, মুখে বর্মের আংশিক আবরণ। কাছাকাছি আসতে সুনেহরার নিঃশ্বাস আটকে গেল। মাহাদি? সুনেহরা দূর থেকে তাকিয়ে রইল। তার চোখ যেন বিশ্বাসই করতে পারছে না। মাহাদির গলার ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি। কাপড়ের ফাঁক দিয়ে রক্ত স্পষ্ট দেখা যাচ্ছে, তবু সে এসেছে। আর আসার সঙ্গে সঙ্গে সরাসরি বায়েজিদের পাশে গিয়ে দাঁড়ালো। বায়েজিদ তার দিকে তাকিয়ে মৃদু হাসলো। দেরি করলে। মাহাদিও হালকা হাসলো। মরতে একটু সময় লেগে গেল। কথাটা শুনে আশেপাশের কয়েকজন সৈন্য হেসে উঠল। পরের মুহূর্তে মাহাদি ঘোড়া ঘুরিয়ে শত্রুপক্ষের দিকে ধেয়ে গেল। তার আগমন যেন শাহাবাদের সৈন্যদের নতুন প্রাণ দিল। যেখানে সৈন্যরা পিছিয়ে যাচ্ছিল সেখানে আবারও এগোতে শুরু করলো। মাহাদি সামনে, বায়েজিদ তার পাশে, মিরান ডান দিকে, জাহারা বাম দিকে। বিজয় তাদের সন্নিকটে। অঙ্কুরের সব সৈন্য শেষ। বিজয়ের আনন্দ যখন পুলকিত করছে সবাইকে, তখনই ঘটল সবচেয়ে বড় ধাক্কাটা। অঙ্কুরের বাহিনীর পেছনের অংশ হঠাৎ খুলে গেল। সেখানে আগে থেকে লুকিয়ে রাখা ছিল আরো কয়েক হাজার সৈন্য। নতুন বাহিনী মুহূর্তে যুদ্ধে নেমে পড়ল। বায়েজিদ থমকে গেল। মেহেরুন্নেসার চোখ সরু হয়ে এলো। এত প্রস্তুতি, এত সৈন্য আগে থেকে প্রস্তুত ছিল? তারা যে আজ আক্রমণ করবে সেই খবর অঙ্কুর আগে থেকে জানলো কিভাবে? প্রশ্নটা কারো বুঝে আসছে না। ঠিক তখনই শত্রুপক্ষের মাঝখান থেকে একটা অশ্ব সামনে এগিয়ে এলো। মাথায় এর কাপড় সরিয়ে দিল সে। সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। চন্দ্রা? আবিদের মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল। চন্দ্রা? চন্দ্রার চোখে কোনো দ্বিধা নেই, কোনো অনুশোচনা নেই। তরবারি কোষ থেকে নিজের তালোয়ার বের করলো, তারপর উচ্চস্বরে বলল, নাসিরাবাদ জয় হোক। শত্রুপক্ষের সৈন্যরা গর্জে উঠল। শাহাবাদের সৈন্যরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। বায়েজিদের মুখ শক্ত হয়ে গেল। মীরা দাঁত চেপে ধরল। আবিদ শুধু নির্বাক চোখে দেখছে নিজের স্ত্রীকে। চন্দা নিজের বাহিনী নিয়ে সরাসরি শাহাবাদের সৈন্যদের উপর আক্রমণ চালিয়ে দিল। যুদ্ধক্ষেত্রে আবার নতুন করে জ্বলে উঠল। চরম বিশ্বাসঘাতকতার মুখোমুখি দাঁড়িয়ে গেছে শাহাবাদ। চন্দ্রার মুখোশ খুলে যাওয়ার পর সকলেই খেই হারিয়েছে। শাহাবাদের লোকজনের চোখ তখন একজনের দিকেই। আবিদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে যেন এখনো বিশ্বাস করতে পারছে না যে নারী এতদিন তাদের সঙ্গে ছিল, একই ছাদের নিচে থেকেছে, তাদের এই সুখ দুঃখের অংশ হয়েছে, সেই মানুষটাই শত্রুপক্ষের হয়ে দাঁড়িয়ে আছে। বায়েজিদের চোখে তখন শুধু ঘৃণা, প্রচন্ড ঘৃণা, আর বহু বছরের জমে থাকা আক্রোশ। সে ঘোড়া কয়েক কদম সামনে নিয়ে এলো। তুই? চন্দ্রা চুপ। এতদিন তুই? তার কণ্ঠ ক্রমশ ভারী হয়ে উঠল। শক্তপোক্ত পুরুষটাও কাঁদতে চাইছে। শাহাবাদের প্রতিটা গোপন খবর তাহলে তুই পাঠাতি? চন্দ্রা মাথা উঁচু করলো। হ্যাঁ। কথাটা বায়েজিদের বুকে গিয়ে আঘাত করলো। মেহেরুন্নেসা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সুনায়রা অবিশ্বাসে মাথা নাড়ল। বায়েজিদ তিক্ত হাসলো। তাহলে অঙ্কুরের হাতে আবার আমাদের খবর পৌঁছে দিতে হবে? আজ বুঝলাম। তার চোখ লাল হয়ে উঠছে। তোকে কখনো চন্দ্রা ভাবিনি, তোকে আমার রত্না ভাবতাম। শুনেছিস? হ্যাঁ রে, নিজের ভাইয়ের এত বড় ক্ষতি করতে বুক কাঁপল না তোর? মেহের বলেছিল অরণ্যকে তুই হত্যা করছিস। বিশ্বাস করিনি আমি, আজকে বুঝতে পারলাম। চন্দ্রা কোনো প্রতিবাদ করলো না। বায়েজিদ আবারও বলল, বাকের সে বন্দী হওয়ার নাটকটাও তোরই পরিকল্পনা ছিল। আমরা উত্তরমলে আচরণের খবরও তুইই দিসলি চন্দ্রা, এমনকি আজকের আক্রমণের খবরও। কণ্ঠ ভেঙে আসে বায়েজিদের। চোখ মুছে বায়েজিদ বলল, আমরা ভাবতাম শত্রু খুব বুদ্ধিমান, তাই আমাদের পরিকল্পনা জেনে যায়। আসলে শত্রু আমাদের ঘরের ভেতরেই ছিল। চন্দ্রার মুখে তখনও বিশেষ পরিবর্তন নেই। সে শুধু বলল, আমি যা করেছি নিজের ইচ্ছেই করেছি, বেশ করেছি। কেন? কি পেয়েছিস এসব করে? চন্দ্রা বেহায়ের মতো হেসে বলল, ক্ষমতার নিজের ভাগ্য নিজের হাতে নেওয়ার সুযোগ। বায়েজিদ তাচ্ছিল্যের হাসি হাসলো। ভাগ্য না চন্দ্রা, এটা ভাগ্য নয়। তুই যেটা করলি এটা বিশ্বাসঘাতকতা। সে চারিপাশে তাকালো। এই মানুষগুলো তোকে আপন ভেবেছিল। মেহেরুন্নেসা তোকে বোনের মতো দেখেছে। এই যে আদিব তোকে বিশ্বাস করেছে। শাহবা তোকে আশ্রয় দিয়েছে। চন্দ্রার চোখে চোখ রেখে বলল, আর তুই তাদের পেটে ছুরি মেরেছিস। আবিদ মাথা নিচু করে ফেলল। তার চোখে ভর্তি কষ্ট। বায়েজিদের কণ্ঠ আরো ঠান্ডা হয়ে গেল। তুই না বলতি ভাইজান আমি তোমার ঢাল। চন্দ্রা এবার তালোয়ার শক্ত করে ধরল। কথা শেষ? বায়েজিদ নিজের তালোয়ার তুলে ধরল। না, কথা শেষ হবে যুদ্ধ শেষ হলে। আর আজ শাহবাজ সিদ্ধান্ত নেবে বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার মধ্যে কোনটা বেশি থাকবে।
পরের মুহূর্তে দুই পক্ষ নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ল। যুদ্ধ তখন তুঙ্গে। তলোয়ারের ঝনঝন শব্দে কানে তালা লেগে যাওয়ার উপক্রম। মিশরের অশ্বারোহীরা এখনো লড়ছে। শাহবাদের সৈন্যরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। বায়েজিদের দুর্বল লাগছে নিজেদের। সামনের সারিতে থাকা কয়েকজন সৈন্য ঢলে পড়ল। পরক্ষণে আরো কয়েকজন হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর আরো যেন অদৃশ্য কোনো শক্তি একে একে সবাইকে দুর্বল করে দিচ্ছে। মিরান যুদ্ধ করতে করতে থমকে গেল। তার হাত থেকে প্রায় তরবারি পড়ে যাচ্ছিল। এ কি হচ্ছে? আবিদ বুক ভরে শ্বাস নিতে গিয়ে কেমন যেন অস্বস্তি অনুভব করলো। মাথাটা ঝিমঝিম করছে, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। অন্যদিকে মিশরের কয়েকজন সৈন্য অদ্ভুতভাবে ভারসাম্য হারিয়ে ফেলছে। কেউ বসে পড়ছে, কেউ দাঁড়াতেই পারছে না। বায়েজিদ নিজের তরবারি শক্ত করে ধরল। তার মাথার ভেতর যেন ঘূর্ণি দিয়ে উঠল। চারপাশটা কেমন দুলে উঠল। কপালে হাত দিল। না। কয়েক পা পিছিয়ে গেল। তার সামনে থাকা দৃশ্যগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। মেহরুন্নেসা দূর থেকে সেটা দেখে ভয় পেয়ে গেল। শেহজাদা। বায়েজিদ উত্তর দেওয়ার আগে হাঁটু গেড়ে বসে পড়ল। তার পাশে মিরানও প্রায় পড়ে যাচ্ছে। আবিদ কোনো রকমে ঘোড়া জিন ধরে দাঁড়িয়ে আছে। জাহারার মুখেও বিস্ময়। তিনি বুঝতেই পারছেন না কি ঘটছে। অঙ্কুরের সৈন্যরা পিছিয়ে গিয়ে জায়গা ছাড়তে শুরু করলো। আর সেই ফাঁক দিয়ে এগিয়ে এলো চন্দ্রা। তার মুখে অদ্ভুত হাসি, যেন বহুদিনের পরিকল্পনা সফল হয়েছে। বায়েজিদ দাঁত চেপে বলল, কি করছিস? চন্দ্রা ধীর পায়ে সামনে এগিয়ে এলো। কণ্ঠে বিদ্রুপ নিয়ে বলল, যুদ্ধ শুরু হওয়ার আগেই হেরে বসে আছো, আর এখন চাইছো রাজ্য জয় করতে? মেহরুন্নেসা কষ্ট করে মাথা তুলল। কি বলছে এসব আপা? চন্দ্রা হেসে উঠল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।